দৈহিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনও শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাবা, আমি মেরো না। আমি আর কখনো মারামারি করব না। আমি আর কোনো মেয়েকে বিরক্ত করব না। তোর মতো কুলাঙ্কারকে আমি জন্ম দিয়েছি ভাবলেই ঘৃণ্য হয় আমার। তোর মতো ইপটিসারকে মেরে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে হয়, কিন্তু পারি না তোর মায়ের জন্য। আজ আর শুনবো না আমি তোর মায়ের কথা। তোর পিঠের চামড়া আজ আমি তুলে নিব। 9 বছর পর দেশে ফিরছে ইনান, তাও আবার ওর আম্মুর অনুরোধে। এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজের টাকায় কেনা মার্সিডিজ গাড়ির ড্রাইভিং সিটে বসতেই বুকটা ফুলে ওঠে গর্বে। ভাবতেই শিউরে ওঠে এলাকার বখাটে, যে কিনা একসময় পাগলের মতো শূন্য পকেটে মেয়েদের পেছনে পেছনে ঘুরেছে একটু ভালোবাসার খোঁজে। আর আজ 9 বছর পর সে কোটিপতি। শত শত নারী ওর পেছনে লাইন লাগিয়ে থেকেছে আমেরিকায়, কত শত প্রপোজ, তবে ওসবে ইন্টারেস্ট খুঁজে পায়নি সে। শহরের ইট পাথরের রাস্তায় পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকতেই অজানা শিহরণে কেঁপে ওঠে ইনানের শরীর। চোখ জোড়া ঝাপসা হয়ে আসে পানিতে। ভেসে ওঠে 9 বছর আগের শৈশবের স্মৃতি। আগেই চিরচেনার রাস্তায় শত শত মেয়ের পেছনে ঘুরে বেরিয়েছে, শত শত থাপ্পড় খেয়েছে, আর আজ সে ফিরেছে কোটি টাকার গাড়িতে। গাড়ি কেনার ইচ্ছে ওর ছিল না, তবে গ্রামের সেই সব দেমাকি মেয়ের বাবা মাকে দেখাতে আর নিজের কলিজার টুকরো মাকে গাড়িতে চড়িয়ে ঘোরানোর স্বপ্ন পূরণ করতে সে গাড়িটা কিনেছে। গাড়ি ড্রাইভ করতে করতেই ইনান হারিয়ে যায় 9 বছর আগের শৈশবের অতীতে। বাবা, আমায় মেরো না। আমি আর কখনো মারামারি করব না। আমি আর কোনো মেয়েকে বিরক্ত করব না। ছেলের কান্না ভেজা আকুতি কানে যায় না ইমাদ সাহেবের। রাগে গজগজ করতে করতে ইনানের পিঠে চামড়ার বেল্ট দিয়ে মারতে মারতে গর্জন করে বলে ওঠে, তোর মতো কুলাঙ্গারকে আমি জন্ম দিয়েছি ভাবলেই ঘৃণা হয় আমার। তোর মতো ইপটিজারকে মেরে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে হয়, কিন্তু পারি না তোর মায়ের জন্য। আজ আর শুনবো না আমি তোর মায়ের কথা। তোর পিঠের চামড়া আজ আমি তুলেই নিব। কথাটা বলে আরও হিংস্র হয়ে ওঠে ইমাদ সাহেব। বেল্ট দিয়ে মারতে থাকেন সমান তালে। ইনান আর সহ্য করতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে। ইমাদ সাহেব তবুও থামে না। মারতে মারতে একসময় হাঁপিয়ে ওঠেন। হাত থেকে বেল্ট ফেলে দিয়ে গর্জন করে ডেকে ওঠেন, মাইতে শুনছি, এদিকে একটু আয় তোমা। দরজার আড়াল থেকে এতক্ষণ ছোট ভাইকে পশুর মতো মারতে দেখে নিঃশব্দে কাঁদতে থাকা 17 বছরের কিশোরী ইতি থতমত মুখে আড়াল থেকে বের হয়ে এসে ওর বাবার সামনে দাঁড়ায়। অমনি ইমাদ সাহেব হুঙ্কার দিয়ে বলেন, এই জানোয়ারটাকে সেবা করবি না মা, একে মরে যেতে দে। এর মতো কুলাঙ্কার ভাই তোর প্রয়োজন নেই। একে একটু ওষুধ দিবি না? তোর মা আসলে বলবি শরীর থেকে টি শার্ট খুলে নিয়ে পিঠে মরিচের গুঁড়ো লাগিয়ে দিতে। ইতি সবই বোঝে। তার ছোট ভাই তার মতো অন্য বাবার মেয়েকে প্রপোজ করেছে, চিঠি দিয়েছে, রাস্তায় বিরক্ত করেছে, তবুর মনে ক্ষোভের সৃষ্টি হয়। শুধু চিঠি তো দিয়েছে, ভালো না বাসলে এড়িয়ে যেত, কেন ওর বাবাকে বলবে? মনে কথাগুলো মনে রেখেই ইতি ওর বাবার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলে, বাবা, তুমি আমার ছোট্ট ভাইটাকে এভাবে মারতে পারলে? তোমার কি একটুও কষ্ট হয়নি? ইমাদ সাহেব কিছু বলতে গিয়েও থেমে যান। মেয়ের চোখে পানি দেখে তার বুকটা কেঁপে ওঠে। আমতা আমতা করে মেয়েকে কিছু বলতে গিয়েও না বলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যান। বাবাকে বেরিয়ে যেতে দেখে মাটিতে লুটিয়ে পড়ে থাকা ভাইকে কোলে তুলে নিয়ে হাওমাও করে কেঁদে ওঠে ইতি। চিৎকার করে কাঁদতে কাঁদতে ইনানকে ডাকতে থাকে, ভাই, ভাই, চোখ খোল। বাবা চলে গেছে, চোখ খোল না রে ভাই। মাটিতে অচেতন হয়ে পড়ে থাকা ইনান বনে কান্না শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপু, কাঁদিস না, আমি মরে যাইনি। আমাকে একটু পানি দিবি? গলাটা শুকিয়ে গেছে রে। ইতি পরম মমতায় ভাইকে কোলে তুলে নিয়ে উঠান থেকে ঘরে নিয়ে যায়। চোখ ইনান বোনকে আঁকড়ে ধরে থাকে। শরীরে শক্তি নেই। ইতি ইনানকে বিছানায় বসিয়ে দিয়ে আলতো করে কপালে চুমু দিয়ে বলে, ভাই, বাবার উপর রাগ করিস না, সে তোর ভালোর জন্যই করেছে।
আপু প্লিজ তুই আমার বাবার হয়ে দালালি করিস না। আমার গলাটা শুকিয়ে গিয়েছে রে আপু, একটু পানি দে না। ইতি এক দৌড়ে কলপার থেকে পানি এনে ইনানকে খাইয়ে দিয়ে কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে। ভাই শোন, তুই আর অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকাস না। জানিস তো ওইসব মেয়েরা বাবাকে রাস্তায় ভীষণ বাজে কথা বলে। আপু আমি ইচ্ছা করে ওদের বিরক্ত করিনি। তুমি তো জানোই আমার বন্ধু রাফিকে ওরা পাড়ার হারুন চাচার মেয়ে তানিয়া ধোকা দিয়েছে, অনেক গিফট নিয়েছে, শেষে রাফির সঙ্গে ব্রেকআপ করে আবার প্রেম করছে রাহুলের সাথে। তাতে তোর কি হয়েছে বলতো? ওগুলো ওরাই বুঝে নেবে। দয়া করে তুই আর মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করিস না। না আপু, এই কথা শুনবো না। আমি প্রতিশোধ নেব। তানিয়ার ছোট বোন তানহাকে আমি বিয়ে করব। তানহাকে বিয়ে করতে আমার করার আমি তা করবই। ইতি ইনানকে আর কোনো কথা না বলে ওর পাশ থেকে উঠে যেতে নিবে, অমনি ইনান ইতির হাত ধরে টেনে বলে। আপুরে রাগ করলে আমার কথাই। ইতি মুখ গোমরা করে ইনানকে বলে। না, তোর উপর রাগ করার মতো মন শক্ত হয়নি এখনো। তুই আমার কলিজার টুকরা রে ভাই। আমি জানি আপু, জানি। আমি না আম্মুর চেয়েও তোকে বেশি ভালোবাসি। হয়েছে, আর পাম মারতে হবে না। চুপচাপ বিছানায় শুয়ে থাক, আমি আসছি। কথাটা বলে ইতি চলে যায়। ইনানও চোখটা বন্ধ করে নেয়। খুলে রাখার শক্তি যে ওর আর নেই। পিঠ জ্বলে যাচ্ছে ভীষণ, ভারী হয়ে আসে ওর চোখের পাতা। হারিয়ে যেতে থাকে অতল ঘুমে। ছেলেকে পশুর মতো মেরে ইমাদ সাহেব সোজা চলে যান নিজের মুদিখানার দোকানে, কিন্তু মন বসছে না কোনোভাবেই। বারবার ছেলেকে মারার দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে। কাপুরুষ মনে হতে থাকে তার। এমন সময় পাশের চায়ের দোকান থেকে রহিম সাহেবের কণ্ঠ শুনতে পান। তিনি তাকে শুনিয়ে শুনিয়ে চায়ের দোকানে গল্প করছেন। শুনেছ তোমরা, আমাদের এলাকার সম্মানিত দোকানদার ইমাদ সাহেবের ছোট ছেলেটা কুলাঙ্গার হয়েছে, রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করে। তার শুনি, এত কুলাঙ্গার ছেলেকে গ্রামে রাখাই তো উচিত না। গ্রাম থেকে বের করে দেই, যুব সমাজটাকে বাঁচাতে হবে। রহিম সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে ঘাড় ঘুরিয়ে ইমাদ সাহেবকে দেখে মুচকি হেসে বলে। তা তো করতেই চাইলাম, এলাকার কাউন্সিলকেও জানাইলাম, তিনিও রাজি হইল, কিন্তু আবার পরে কইল তে থাক, রহিম ভাই আমাগো ইমাদ ভাইয়ের ছেলে, বয়স কম, একটু একটু করতেই পারে, গ্রাম থেকে বাহির করার দরকার নাই। কালুন স্যার কইলেই তুমি মাইনে নিবা? আজ না হয় হারুন ভাইয়ের মাইয়ারে ডিস্টার্ব করছে, কাল তোমার আমার ঘরের মাইয়ারে ডিস্টার্ব করলে ওরে এই মুহূর্তে গ্রাম ছাড়া করণ লাগবো। রহিম সাহেব নিজের ঘরের মেয়েকে ডিস্টার্ব করার কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন। হুঙ্কার দিয়ে বলেন। চাওয়ালা, মাথা গরম করো না। ওই কুলাঙ্গার আমার ঘরের দিকে নজর দিলে না, এক কূপে ওর গাড় থেকে মাথা ফালাইয়া দিমো। চেনো না মারে, কেউ আটকাইতে আইলে কলিজা সিঁড়া ফালাইমো। ইমাদ সাহেব রহিমের কথা শুনে দোকানের শাটার লাগাতে লাগাতে বলেন। রহিম ভাই, আমার এসব শুনাইয়া লাভ নাই। কথাগুলো আমার ছেলের সামনে বইল, দেখবা তোমার নিজের কলিজা নাই হইয়া যাইব। দেখলা সবাই, কুলাঙ্গের বাপে কি কয়? এমন বাপ হইলে পুলা কি ভালো হইব? ঘরে একটা মাইয়া আছে, ইনানের মতো কুলাঙ্গের জন্য মনে হয় না ভালো ঘরে বিয়ে দিতে পারবো। ইমাদ সাহেব তাতে দাঁত চেপে বলেন। চিন্তা করো না রহিম ভাই, তুমি যুবক বয়সে বাপের যতটা কুলাঙ্গার সন্তান ছিলা, আমার ছেলেটা ওর এক ভাগও না। নিজের চরিত্র সামলাও, নয়তো কপালে দুঃখ আছে। আর চাওয়ালা রহিমের থাকে সাবধানে থাইকো। আমার পোলা জানলে ওর বন্ধুদের নিয়ে তোমাকে কি করব আমি নিজেও জানি না। কথাটা বলেই হনহন করে ইমাদ সাহেব চলে যান ফার্মেসির দিকে। রহিম সাহেব অপমানে মুখ চোখ লাল করে বসে থাকে চায়ের কাপ হাতে। চাওলা তার দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে। রহিম ভাই শুনেন তো কি বললা গেল ইমাদ ভাই? ওনার পোলারে নিয়ে আর কিছু আলোচনা করেন না আমার দোকানে। ইহানের বয়স কম হলেও এলাকায় ওর যা পোলাপান আছে আমাগো একদিনেই খতম করে দিব।
রহিম সাহেব ভীত হন। থতমত মুখে চারিদিকে তাকিয়ে হঠাৎ চমকে ওঠেন ইনানের বন্ধু রাফিকে দেখে। ভয়ে হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে যায়, যা দেখে রাফি এগিয়ে এসে রহিম সাহেবের কাঁধে হাত রেখে বলে, ভয় পাইও না চাচা, তুমি আরো 10 দিন জীবিত থাকবা। আমার বন্ধুকে চাচাই খুব মাইরছে যে 10 দিন ঘর থেকে বাহির হতে পারবো না। আমি ওরে তোমার বলা কথা কমু না, কিন্তু ও সুস্থ হইলে তুমি শেষ। কথাটা বলে রাফি চলে যায়। চাওয়ালা থতমত খেয়ে দোকানের শাটার নামাতে নামাতে বলে, ওই রহিম ভাই, ওঠো, উঠে আমার দোকান থাইকা চলে যাও। তোমার কারণে আমার জীবন শেষ হয়ে যাইব। আমি আজই ঢাকা পালামু। তুমি ওর বাপরে যা কইছো, আল্লাহ আল্লাহ করো, রামদা নিয়ে এসে তোমারে না কোপাইলেই হলো। ইনানের ঘুমটা ভেঙে যায় কারোর কান্নার শব্দে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখতে পাই ওর মা রোজিনা বেগম কাঁদছে। পাশেই ইতি দাঁড়িয়ে আছে। ইনান ওর মাকে দেখে লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরে। রোজিনা বেগম ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বাপজান, তোরা কে কইছিল হারুন ভাইয়ের ছোট মেয়েকে বিরক্ত করতে? বল, কে কইছিল তোরে? জানিস না ওরা বড়লোক? রাস্তায় তোর বাবারে অপমান করছে, তাই তো তোর বাবা তোরে মারছে। আরে দূর আম্মু, কেঁদো না তো, আমার লাগেনি। শরীরে চামড়াটা ফেটে গিয়ে সামান্য রক্ত বের হয়েছে। ওসব ঠিক হয়ে যাবে 10 দিনের মধ্যে। থাক, তোরে আর ওসব বলতে হইব না। কাল থেকে তুই সেন্সলেস ছিলি বাপ। একটা দিন কেটে গেছে। জানিস, তোর বাবা কাল থেকে কিছুই মুখে দেয়নি, খালি আড়াল থেকে তোকে দেখে যাচ্ছে। তাকে বলো আর নাটক না করতে। অন্যের কথাই সন্তান মারতে পারে আর এখন কাঁদে। আমি কি তানাকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছিলাম? শুধু শুধু আমাকে এতগুলো মারল। রোজিনা বেগম ছেলের দুহাত ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, শোন বাপচান, আর ওসবে জড়াস না। হারুন তার মেয়েকে কখনোই আমাদের ঘরের বউ হতে দিবে না। ওর মেলা টাকা। তোর বাবার কি অত টাকা আছে বল? ওরে ভুলা যা বাপ, ওদের দিকে চোখ তুলে তাকাস না। না আম্মু, আমি প্রতিজ্ঞা করেছি ওই তানহাকে আমি বিয়ে করবই। যে কোনো মূল্যেই আমি ওকে বিয়ে করবই। রোজিনা বেগম হাল ছেড়ে দেয়। ছেলের পাশ থেকে উঠে যেতে যেতে ইতিকে বলেন, মাইতি, এই পাগলটাকে বুঝা। পাখামির সীমা আছে। বয়স কেবল 15, এখনই এলাকার বখাটে। বিয়া করতে চাইলে বিয়া করামু, তবু ভালো হইতে বল। আমি বুঝিয়ে বলবো আম্মু। তুমি কোথাও যাচ্ছ? না মা, তোর বাবার কাছে যাই। লোকটা ছেলের শোকে কিছুই খায়নি, দেখি খাওয়াতে পারি কিনা। রোজিনা বেগম চলে যেতেই ইতি ইনানের পাশে বসে বলে, তুই মানুষ হবি না ভাই? বারবার তোকে আমি বলছি, তবু শুনবি না আমার কথা। আপু, অনুরোধ করবি না। ওই হারুনের মেয়ে আমার বউ হবেই হবে, না হলে আমি এই জীবন রাখবো না। ইতি খানিকক্ষণ ভাবে, তারপর বলে, তাহলে ভাই তুই এক কাজ কর, বাড়ি থেকে বের হয়ে যা। এমন কোনো জায়গায় যা যে থেকে তুই কোটি কোটি টাকা রোজগার করতে পারবি। আমার বয়স তো কম আপু, আমি বিদেশ যেতে চাই। কিন্তু এই বয়সে কি তা সম্ভব? শুনেছি বিদেশে টাকা উড়ে বেড়ায়। তোর বয়স কম হলেও তুই 20 বছরের ছেলেদের চেয়েও দেখতে সুন্দর। দেখ না কেমন গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 6 ফুট। শরীর তো নয় যেন পাথরের খণ্ড। তুই পারবি বিদেশে যেতে। সত্যি বলছিস আপু? হ্যাঁ পারবি তুই, আর চাইলেই সব সম্ভব। তুই যা ভাই, রোজগার কর। ওইসব মেয়েদের পেছনে ঘুরে লাভ নেই, টাকাই সব। ঠিক আছে আপু, কিন্তু বিদেশেরও তো টাকা লাগে। কে দিবে অত টাকা? কেন? তোর বন্ধু রাফির কাছে তো কি কাউন্সিলর রায়হান চাচা নেই? ওনার কাছে জানা, সে তোকে কত ভালোবাসে জানিস না? তাই যাব আপু, আমি আর দেশে থাকবো না। এই তো আমার লক্ষ্মী ভাই, তুই টাকা রোজগার করলে বাবার আর দোকান চালাতে হবে না, মামার বাড়ি গিয়ে মাকে চাউল চেয়ে আনতে হবে না। আমরা ভালো থাকবো। ঠিক আছে, তাই হবে।
টানা 10 দিন পর বাড়ি থেকে বের হয় ইনান। অমনি রাফি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। বন্ধু, এখন তোর শরীরের কি অবস্থা? জানিস আমি কত চিন্তায় ছিলাম। হয়েছে, তোর আর নাটক করা লাগবে না। শালা, আমাকে একবারও দেখতে আসিস নি। না মানে, তোর বোন আমাকে তোদের বাড়ির সীমানার চারদিকে যেতে বারণ করেছে, তাই তো যাইনি। থাক, চল তো তানহার স্কুলে যাব। ওকে অনেকদিন দেখি না, দেখতে ইচ্ছে হচ্ছে বিষয়। চল তবে যাই। ছয় পুকুরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে ইনান আর রাফি। ইনানের চোখ জোড়া স্থির দ্বিতীয় তলার বারান্দায়। একটা মেয়ের খিলখিল করে হাসা দেখছে সে। হ্যাঁ, মেয়েটা আর কেউ না, তানহা। ইনান এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে ভাবতে থাকে, ইস, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? মন চাই যেন সারা জীবন চেয়ে থাকি। এক টুকরো চাঁদ যেন ওর সামনে দাঁড়িয়ে হাসছে। চোখ দুটো গভীর কালো, সেই কালোতে মিশে আছে অদ্ভুত এক শান্তি আর রহস্যের মিশ্রণ। লম্বা কালো ঘন চুল কাঁধ ছুঁয়ে নেমে গিয়েছে কোমর পর্যন্ত। দেখে মনে হয় কালো ঝর্ণাধারা। ফর্সা রঙের মাঝে দারুণ একটা প্রাকৃতিক দীপ্তি আছে, যা আলোয় আরও ঝলমল করে ওঠে। হালকা লালাপ চোখ দুটো ইনানকে আরও আকৃষ্ট করেছে ওর দিকে। তানহা কথা বলেই যেন ফুলের পাপড়ির মতো নড়ে ওঠে। মিষ্টি হাসিতে যেন মুক্ত ঝরে। ইনান একমনে তানহাকে দেখতে থাকে। এমন সময় রাফির ধাক্কায় হুঁশ ফিরে আসে। বেশ বিরক্তিকর চাহনিতে রাফির দিকে তাকিয়ে বলে, দূর বেড়া, শুধু শুধু বিরক্ত করছিস। দেখছিস না একটা চাঁদের টুকরো দেখছি। এই মেয়েটা আমায় পাগল করে দিয়েছে রে রাফি। একে আমি বিয়ে করবই, সারা জীবন নিজের চোখের সামনে বসে রাখবো। তুই দেখে নিস। ওভাবে চেয়ে থাকলেও আশেপাশের লোকজন ওর বাবা হারুনকে বলে দিবে, তখন আবার তোকে আঙ্কেল পিটবে। এটাই শেষ দেখা বন্ধু। দেশ ছাড়বো আমি। দেশে থেকে এই পরিটাকে আমার করে পাবো না। রাফি চমকে ওঠে ইনানের কথায়। থতমত মুখে বলে, কি বলছিস এসব ইনান? তুই বিদেশে চলে যাবি? তাহলে আমাদের কি হবে? আমরা কিভাবে এলাকায় চলবো? ওইসব পরে দেখে নেবো রাফি। আমি যে কোনো মূল্যতে আমার পরীক্ষা চাই। এদিকে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা তানহার বান্ধবী রাহা তানহার দিকে সরু চোখে তাকিয়ে রাস্তার দিকে ইশারা করে। তানহা রাস্তার দিকে তাকিয়ে চমকে ওঠে। ইনানকে দেখে কেঁপে ওঠে ওর শরীর। দ্রুত চোখটা ফিরিয়ে নিয়ে তাকাই রাহার দিকে। রাহা খিলখিল করে হেসে ওঠে, চোখ টিপ দিয়ে বলে, কি রে, তোর রোমিও দেখি পলকহীন চেয়ে তোর দিকে তাকিয়ে আছে। চুপ, বেশি বলিস তুই। ও আমার দিকে তাকিয়ে থাকবে কেন? হয়তো অন্য কিছু দেখছে। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি 10 দিন ধরে দেখছি তুই স্কুলে এসে ক্লাসে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে রাস্তায় চেয়ে থাকিস। কেন থাকিস তাও আমি বুঝি। তোরা দুজন রোমিও জুলিয়েট হয়ে গেছিস। মার খাবি রাহা। ওর জন্য আমি অপেক্ষা করব কেন শুনি? জানিস না, ও আমাকে রাস্তায় ফলো করে বলে আমার বাবা ওর বাবাকে বলে দিয়েছিল। বেচারাকে ওর বাবা কত মেরেছে। আরে, প্রেমে পড়লে ওসব মার একটু আধটু হজম করতেই হয়। তাছাড়া চেয়ে দেখ না, ইনান ছেলেটা কত কিউট, ফর্সা, কত সুন্দর মায়াবী চোখ আর হাসি। সেটা তো আমায় ওর ওপর ক্রাশ খেতে বাধ্য করে। এই কি বলছিস তুই এগুলো? তোর না বফ আছে, তবুও ওর দিকে নজর দিচ্ছিস কেন? উফ, সরি, ওটা তো তোর। যাই হোক, এমন সুন্দর বিহেভ করে রাত দিন চোখে চোখে রাখতে হবে, নয়তো ফুরুত করে উড়াল দিবে। তানহা রাহার কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলে ওঠে, শোন বান্ধবী, আমরা সবে মাত্র 9ম শ্রেণীতে পড়ি, আর এই সময়েই তুই বহুত এগিয়ে গিয়েছিস। একটু লাগাম টান। প্রেম কখনোই ভালো নয়, ওগুলো অশ্লীলতা। আর ইনান, ও তো এলাকার টপ বখাটে, কিশোর গ্যাংয়ের লিডার। রায়হান চাচা নির্বাচন জয়েন্ট হাতিয়ার। ওকে ভালোবাসবো আমি? নো, নেভার। তুই ভালোবাসতে বাধ্য হবি তানহা। আমিও তোর মতো ওই মুটকু রাফসানকে ভালোবাসতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। মন বড়ই বেইমান। আমার খায়, আমার মাঝে থাকে, কিন্তু অন্যর জন্য কাঁদে ছটফট করে। যাই হোক, চল ক্লাসে যাই।
তানহা আরেক পলক রাস্তার দিকে তাকিয়ে থাকায় ইনানের দিকে তাকায়। ইনান তখনও পলকিন চোখে ওর দিকেই চেয়ে আছে। মনের অজান্তে তানার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মনে মনে ভাবতে থাকে, এই পাগলটাকে আমি কি সত্যিই ভালোবাসতে বাধ্য হব, নাকি এটা শুধুই আবেগ? উত্তর ভেবে পায় না ও। তার আগেই রাহা ওকে টেনে নিয়ে চলে যায় ক্লাসরুমে। রাফি নিজেও ইনানকে টেনে নিয়ে যেতে থাকে এবং বলে, তুই হারিয়ে গেছিস রে ইনান, তুই তানহার প্রেমে হারিয়ে গিয়েছিস। গেলে যাবো রাফি, তবুও আমি তানহাকে চাই। ওকে ছাড়া আমি বাঁচব না রে। তুই আমার বড় ভাইয়ের মতো হলেও আমার প্রাণপ্রিয় বন্ধু। আশা করি তুই আমায় নিরাশ করবে না। আমি চাই এই পাগলিটা আমার হোক। হবে, এখন চল তো ক্লাবে যাই। পুরো ক্লাব তোকে ছাড়া অসম্পূর্ণ। আজ বাবাও আসবে ক্লাবে, জরুরি মিটিং আছে। ঠিক আছে, চল যাই। রাফি ইনানকে নিয়ে চলে যায় ক্লাবে। আর তানহা বারান্দার আড়াল থেকে পলকহীন চোখে তাকিয়ে থাকে ইনানের দিকে, যা এড়ে না রাহার চোখ। রাহা মনে মনে হাসে আর বলে, বান্ধবী, তুই ভালো ছেলেকেই ভালোবেসেছিস। আশা করি ও বিয়ের আগেই তোর দেহ চাইবে না, আমার বিএফের মতো। ইনান তানহার চোখের আড়াল হয়ে যেতেই পেছন ফিরে রাহাকে দেখে চমকে ওঠে। রাহাও কিছু দেখেনি, এমন ভান করে চলে যায় ক্লাসে। 1 ঘন্টা ধরে ক্লাবে বসে আছে ইনান। 3 কাপ চা, 5টা সমোসা খাওয়া হয়ে গিয়েছে। তবুও রাফির বাবা কাউন্সিলর রায়হান সাহেবের দেখা নেই। বেশ বিরক্ত হয়ে ইনান রাফিকে বলে, কই রে, চাচা তো এখন এলো না। এদিকে তোর ভাবির স্কুল ছুটি হলো বলে আমি চলে যাব একটু পর। আর বন্ধু, দলের লোকের সাথে কথা বলছে, এক্ষুনি আসবে, দাঁড়া না। রাফির কথা শেষ হওয়ার আগে রায়হান সাহেব মোটরসাইকেল নিয়ে ক্লাবের সামনে আসতেই রাফি ইনানকে বলে, দেখ এসে গেছে, আর একটু থেকে তারপর দুজন একসাথে যাবনি মোটর সাইকেল নিয়ে। আচ্ছা ঠিক আছে। রায়হান সাহেব ক্লাবে ঢুকেই ইনানকে দেখে হাসি মুখে বুকে জড়িয়ে ধরে বলে, কি রে বাবা, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা, তবে তোমার উপর বেশ বিরক্ত হয়েছি। আমাদের এতটা সময় বসিয়ে রেখে কেবল আসলে। আর বলিস না, জানিসই তো সামনে চেয়ারম্যান নির্বাচন। দল আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হতে বলেছে, তাই নেই মিটিং ছিল। এত ভালো কথা চাচা, তার চেয়ারম্যান হয়ে যাচ্ছ? মিষ্টি খাওয়া। তোরা পাশে থেকে প্রচারণা করলে অবশ্যই জিতবো। আর রাফি, তুই গিয়ে মোগলাই পরোটা নিয়ে আই তো বাবা। রাশিদকে দেখলাম গরম গরম ভাজছে। রাফি দলবল নিয়ে চলে যেতেই রায়হান সাহেব ইনানকে নিজের পাশে বসে ধীর কণ্ঠে বলে, বাবা ইনান, তুই আমার ভাতিজা না, আমার দ্বিতীয় ছেলে। তোকে আমি খুব ভালোবাসি। এলাকায় অবস্থা ভালো না, সবাই তোর উপর রেগে আছে। জানিসই তো কিছুদিন আগে তুই তোর বাবাকে খারাপ কথা বলাই পুলিশের এসআইকে কুপিয়েছিলি। চাচা এসব বলছো কেন হঠাৎ? ওসব তো 1 মাসের আগের। আমি আর কোনো খারাপ কাজ, ভোট চুরি করে জিততে চাই না বাবা। তুই ভালো হয়ে যা। আর ওই হারুনের ছোট মেয়েকে ভালোবাসিস না। আমি তোকে বলছি, ওর সাথে তোর বিয়ে দেব। দরকার হলে তুলে এনে বিয়ে করিয়ে দেব। তবু আর মেয়েটাকে রাস্তায় বিরক্ত করিস না। হ্যাঁ চাচা, আমিও তাই ভাবছি। চেয়ারম্যান নির্বাচন হয়ে গেলেই আমি দেশ ছাড়ব। আর কোনো মারামারি, খুন খারাপি মাঝে আমি থাকবো না। তুমি আমি বিদেশ পাঠিয়ে দিতে পারবে? আরে এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি বিদেশে পাঠিয়ে দিব, কিন্তু বিদেশে গিয়ে আমার যত টাকা খরচ হবে তা ফিরিয়ে দিবি। হ্যাঁ, তা তো দিবই। এখন তাহলে আমি আসি, আমার একটা কাজ আছে। তোর কাজ মানে তো ওই বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে চৌকিদারি করা। মোগলাই পরোটা খেয়েই যা। না, আজ আর খাবো না, স্কুল ছুটি হবে, এখন যাই। সাবধানে যাস। ওই হারুন দেখতে পেলে তোর বাবার কাছে আবার বিচার দিয়ে বসবে। স্কুলের ছুটির ঘন্টা পড়তে তানহা আর রাহা বের হয়ে আসে স্কুল থেকে। রাহা হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে গেল। তানহা ঠায় দাঁড়িয়ে আছে গেটের সামনে, চোখ জোড়া খুঁজে বেড়াচ্ছে ইনানকে, কিন্তু না, ইনান নেই। মন খারাপ করে রাহার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ পিছন ফিরে তাকাতেই দেখে ইনান প্রাণপণে ছুটে আসছে। দ্রুত সামনে তাকিয়ে হাঁটতে থাকে, চোখে মুখে প্রশান্তির হাসি। রাহা তা দেখে আলতো করে খোঁচা দিয়ে বলে, কি গো বান্ধবী, তুমি দেখছি একদম হারিয়ে গিয়েছো ইনানের মাঝে। এত ভালোবাসা হঠাৎ কোথা থেকে উদয় হলো? তানহা মলিন মুখ করে বলে, জানি না রে, গত কিছুদিন আগেও
ওকে দেখলেই রাগ হতো, বাবার কাছে বিচার দিতাম। বাবাও ওর বাবাকে বলে প্রচুর মার খাওয়াই নিল। তারপর থেকে ওকে স্কুলের সামনে মিস করতে শুরু করি। খাওয়ার সময়, পড়ার সময় ওর কথাই ভাবতে থাকি। আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। এইটাই ভালোবাসার জাদু, তা না? তোকে বললাম না, এই মন সত্যিই বেহায়া। আমার মাঝে থাকলেও অন্যের চিন্তায় কাঁদে, ছটপট করে। আমারও অমন করছে। এই মনকে শান্ত করব কি করে বলতো? খুব ইজি। পিছন ফিরে সোজা তোর আশিকি ইনানের সামনে গিয়ে ওকে জড়িয়ে ধর আর বল, ইনান শোনা, তোমার বুকের মাঝে আমি থাকতে চাই আজীবন। তানহা রাহার পিঠে কিলঘুষি মেরে বলে, চুপ কর বেশরম মেয়ে, তোর কি একটুও লজ্জা করে না এসব বলতে? এখন আর করে না। আমার প্রেমে আশিকি হয়ে যাওয়া মুটকুর সাথে বাসর হয়ে গেছে বুঝলি, তখন থেকেই লজ্জা উঠে গেছে। আচ্ছা রাহা, তুই যে রাফসান ভাইয়ের সাথে রুম ডেট করেছিস, এখন যদি রাফসান ভাই তোকে বিয়ে না করে তখন কি হবে বলতো? নিজের সবচেয়ে বড় সম্পদ তুই বিয়ের আগেই রাফসান ভাইকে দিলি কেন? গাধি, বিয়ে করে তো বাসর করেছি, সব প্রমাণ আছে। এসএসসি পাশ করে পাকাপাকিভাবে ওর ঘাড়ে ঝুলবো বুঝলি। এখন একটু লুকোচুরি খেলি। ও মাই গড, তার মানে তুই বিবাহিত? রাহা লাজুক হেসে বলে, চুপ চুপ, কাউকে বলিস না প্লিজ। তানা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ইনান ওর থেকে 10 হাত দূর দিয়ে হেঁটে আসছে। হঠাৎ ও থমকে দাঁড়ায়। ইনান নিজেও দাঁড়িয়ে যায়। তানহা রাহাকে অবাক করে দিয়ে পেছন ফিরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইনানের সামনে। ইনান ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে ওর দিকে। তানহা বেশ লজ্জা পায়, তবুও ইনানের দিকে কঠোর চাহনিতে তাকিয়ে বলে, ওই তোমার সমস্যা কি? সেই দিন আমার পেছনে ঘোরার জন্য আঙ্কেলের কত মাইর খেলে, তাও আমার পেছন পেছন আসছো? বাবার হাতে মার খেয়েছি, দরকার হলে শ্বশুরের হাতেও খাবো, তবুও আমার তোমাকেই চাই তানহা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। চুপ, তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দুটো দেখিনি। যা মুখে আসে তাই বলে ফেলো। সত্যি কথা বললে, যদি ঠোঁট কাটা হয় তবে তাই সই। তবে সত্যি বলছি, আমি সবকিছুর বিনিময় হলেও তোমাকে চাই তানহা। তানার চোখ জোড়া ছলছল করে ওঠে ইনানের আকুতি ভরা কণ্ঠে। তবু নিজেকে শক্ত করে বলে, আমি জানি তুমি আমার বড় বোন তানিয়ার ওপর প্রতিশোধ নিতে আমাকে পটাতে এসেছো। রাফি ভাইকে আমার বোন ভালোবাসেনি, কেননা রাফি ভাই টাইম পাস করতে এসেছিল। দয়া করে আমার মন ভেঙে দিও না। তুমি এসব জানলে কি করে? তোমার বোন ইতি আপু বলেছে আমায়। শোনো, তানিয়া আপু রাহুল ভাইকে ভীষণ ভালোবাসতো। মাঝখান থেকে রাফি ভাই এসে সব এলোমেলো করে দিলেও তারা আবার এক হয়ে গিয়েছে। আর তুমিও তো জানো রাহুল, রাফি আর তানিয়া আপু সমবয়সী। সেখানে তুমি তাদের ছোট হয়ে কেন এসবে জড়িয়ে পড়ছো? তুমি সত্যি বলছো তা না? ওদের বিষয় ওরে বুঝে নেবে, আমারটা আমায়। তবে সত্যি জানো তানহা, আমি না তোমায় ভীষণ ভালোবাসি। তুমি আবেগের বশে এসব বলছো ইনান। তোমার আমার বয়স খুব কম, আমি চাই না কোনো ভুল করতে। তাছাড়া বাবাকে তো চিনোই, প্লিজ আমার পেছন ছেড়ে দাও। ইনান তার ছেলের হাসি দিয়ে বলে, হ্যাঁ তানহা, আমি তোমার বাবাকে চিনি। ভীষণ অর্থলোভী একজন পিতা, যে কিনা থাকার জন্য সবই করতে পারেন। যাই হোক, তুমি আমায় একটা সত্যি কথা বলবে? বলো। আমার চোখে চোখ রেখে একটা সত্যি কথা বলো তো, আমায় তুমি কি একটুও ভালোবাসো না? তানহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যদি না বলি? তাহলে আজীবনের জন্য তোমার পেছনে লেগে থাকবো, যতদিন না তুমি আমায় ভালোবাসো। তানহা এবার মুচকি হেসে বলে, আর যদি হ্যাঁ বলি? তাহলে এই মুহূর্তেই আমি তোমার সামনে থেকে চলে যাব। আর যখন ফিরবো তখন তোমার যোগ্য হয়েই ফিরবো। এতটা যোগ্য হবো যে তোমার বাবার নিজ হাতে তোমাকে তুলে দেবে আমার ঘরে চিরজীবনের জন্য। তাহলে ভেবে নাও আমি তোমায় ভালোবাসি। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে তান্না ছুটে চলে যায়। আর ইনান পলক্ষীন চোখে তাকিয়ে থাকে তানহার চলে যাওয়ার দিকে। তানহা ইনানের চোখের আড়াল হতে পেছন ফিরে তাকাতেই চমকে ওঠে, কেননা তানহার বাবা হারুন সাহেব চোখ মুখ লাল করে দাঁড়িয়েছিল ওর পেছনে।
ইনানকে পেছনে ফিরে তাকাতে দেখি হারুন সাহেব ঠাস ঠাস করে ইনানের গালে থাপ্পড় মেরে চিৎকার করে বলেন, জানোয়ারের বাচ্চা, তুই আবার আমার মেয়ের পিছু নিয়েছিলে? তোর কি জন্মের ঠিক নেই রে, যে বারবার বারণ করার পরও কুকুরের মতো আমার মেয়ের পিছনে ঘুরঘুর করিস? ইনান গালে হাত দিয়ে হারুন সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। ইনানকে এমন থাপ্পড় খেয়ে চুপচাপ চলে যেতে দেখে অবাক আর ভয় ঘিরে ধরে তাকে, কেননা তিনি জানেন মার খেয়ে ইনানের চলে যাওয়া মানে ভয়ঙ্কর হয়ে ফিরে এসে প্রতিশোধ নিবে সে। হারুন সাহেব দ্রুত ছুটে গিয়ে ইনানের হাত টেনে ধরে তার সামনে দাঁড় করান। তারপর কোমল কণ্ঠে ইনানের মাথায় হাত রেখে বলেন, দেখ বাবা ইনান, রাগের মাথায় তোকে থাপ্পড় মেরেছি, আমার ভুল হয়ে গিয়েছে। দরকার হলে আমার গালও তুই থাপ্পড় মেরে চলে যা, তবুও আমার মেয়ের পিছন ছেড়ে দে বাবা। ইনান গালে হাত দিয়ে বলে, দেখো চাচা, তুমি আমার বাবাকে আমার বিরুদ্ধে নালিশ করে আমায় মায়ের খাইয়ে নিয়েছো। আমি কিচ্ছু বলিনি। আজ ভরা বাজারে থাপ্পড় দিলে তাও কিচ্ছু বলবো না, তবে দয়া করে তানহার পিছন ছেড়ে দিতে বলবে না। আমি দুনিয়া ছাড়তে রাজি, তবু তানহাকে চাই, যে কোনো মূল্যতে তানহাকে চাই। আমি কোনোদিনও তোর মতো এলাকার নাম করা বখাটে আর মিসকিন মুদিওয়ালার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, তাতে তুই যা করার করে নিস। না, আমি কিচ্ছু করব না, এমনকি আপনাকে কিছু বলবও না চাচা। তবে আপনাকে আমি অনুরোধ করব, আমার বাবাকে মুদিওয়ালা বলে অপমান করবেন না। কেন মুদিওয়ালা বলে চলে? তুই যে এলাকার বখাটে, আর একটা বখাটে যখন আমার কলিজার টুকরো মেয়ের পিছনে ঘুরে বেড়াই তখন আমার বুঝি চলে না? আমার বুঝি রাগ হয় না? জানিস, আমার ইচ্ছে করেছে তোকে খুন করে। পারবো না, কারণ এতে বোনের মেয়েদের ভালো জায়গায় বিয়ে হবে না। যাই হোক চাচা, আপনার সমস্যাটা হলো আপনার এই বখাটে হয়ে থাকা আর আমার বাবার মুদিখানার দোকান চালায়। হ্যাঁ, এগুলোই আমার সমস্যা। তোর হাতে আমার মেয়েকে তুলে দিতে। শুনি নান, ওই বদমাইশ রায়হান কাউন্সিলের সাথে থাকিস না, ও বড় বাটপার। তোর বাবার বয়সী আমি রায়হানকে ছোট থেকে দেখেছি, বন্ধু ছিল আমার, কিন্তু ও ছিল শয়তান আর ভণ্ড, লোকজনকে ওর সাথে ব্যবহার করত। তো আমি জানি চাচা, এই কয়েক বছরে ভালো মতোই চিনেছি। আর ওর বকাটে ছেলে রাফি, ও হলো লুচ্চা, আমার বড় মেয়ের সর্বনাশ করতে গিয়েও পারেনি। আমি ভালোবেসে তোর চাচিকে বিয়ে করেছি, ভালোবাসাকে আমি বুঝি। ভালো হয়েছে ইনান, দেখতে তুই নায়কের মতো পড়াশোনা করে চাকরি কর। তাহলে তোমার মেয়েকে আমার হাতে তুলে দেবে? তুই ভালো হয়ে গেলে অবশ্যই দিব। এখন চলে কাজে যেতে হবে। আর হ্যাঁ, আমার মেয়ের পিছনে এভাবে ঘুরিস না, লোকে আমার টুক কথা বলে। কথাটা বলেই হারুন সাহেব হনন করে চলে যান। ইনান আবারও এক দৌড়ে ক্লাবে ফিরে আসে। চাপ্পিকে এভাবে দৌড়ে ক্লাবে আসতে দেখে রায়হান সাহেব বলেন, কে রে ইনান, এভাবে ছুটে আসলি কেন? কিছু হয়েছে? ইনান ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে বলে, চাচা, তোমায় একটা অনুরোধ করব। বল বেটা, তুই তো আমার ছোট ছেলে। তুমি কি আসলে ভালো হয়ে যাবে? চাঁদাবাজি মাদক ব্যবসা ছেড়ে দিলে ভালো চেয়ারম্যান হবে। যা ইনান, বয়স হচ্ছে, আর কতদিনই বা বাঁচবো? মরতে তো হবে। যুবক বয়সে বহুত খারাপ কাজ করেছি, তোদের দিয়ে এমনি নিজের ছেলেকেও এই পথে এনেছি। আর কত, তাই ভাবছি ওসব বাদ দিয়ে এখন ভালো হব, তোদেরকেও ভালো বানাবো। তাহলে চাচা, আমায় আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে দাও না। আমি আমেরিকায় চলে যেতে চাই। তুমি তো কাউন্সিল, তুমি খুব সহজেই আমায় আমেরিকায় পাঠিয়ে দিতে পারবে। কয়দিন সময় দে আমায়। আমেরিকায় যেতে 6 লাখের মতো লাগে। আমার ভাই আছে সেখানে, দেখি ওর সাথে কথা বলে। তুই চিন্তা করিস না, আজ প্রথম কিছু চেয়েছিস আমার কাছে, তুই ভিসা টিকিট পেয়ে যাবি। ঠিক আছে চাচা, তাহলে এখন আসি। বাসায় থেকে সেই সকালে বেরিয়েছি, মা চিন্তা করবে। কথাটা বলে ইনান বেরিয়ে আসে ক্লাব থেকে। আনমনে হাঁটতে থাকে বাজারের ভেতর দিয়ে, আর খেয়াল করে সবাই ভীত চোখে চেয়ে আছে ওর দিকে। বেশ খারাপ লাগে ওর। নিজ এলাকার মানুষগুলোকে এসে কত না দাবড়িয়ে বেরিয়েছে। নিজের বাবার দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই পাশের দোকানে চাওওয়ালা ইনানকে দেখে এক দৌড়ে হারিয়ে যায় বাজারের ভেতর। ইনান ওর বাবার দোকানের দিকে তাকায়। দোকানে মাল নেই, বেচা বিক্রিও তেমন নেই। খারাপ লাগে ওর।
দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে বাড়ির দিকে। এদিকে স্কুল থেকে বাড়ি ফিরেই তানহা ঘরের দরজা বন্ধ করে বসে আছে রুমে। বাড়ি ফিরে কথাটা জানতে পেরে হারুন সাহেব বেশ রেগে যান, তবুও রাগটাকে কন্ট্রোল করে দরজা নক করেন। মা তানহা, শুনছিস? বাবার কণ্ঠ শুনে দরজা খুলে দেয় তানহা। হারুন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, স্কুল থেকে এসে হঠাৎ কি এমন হলো মা তোর? দরজা বন্ধ করে বসে আছিস? দুপুরে নাকি কিছু খাসনি? কেউ কিছু বলেছে আবার তোকে? না, বাবাকে কি বলবে? ইনান আমার পেছনে পেছনে আসলে আমার চারপাশে আর কোনো ছেলে আসে না, ভয় পায়। হারুন সাহেব মনে মনে হাসেন। কিছুটা শান্তি পান মেয়েটা নিরাপত্তা নিয়ে আর চিন্তা নেই, কেননা তিনি জানেন ইনান বখাটে হলেও তার মেয়েকে জীবন দিয়ে ভালোবাসে। তাহলে হঠাৎ দরজা বন্ধ করে বসে আছিস কেন? তোর বড় বোন শ্বশুর বাড়ি চলে গিয়েছে বলে মন খারাপ? মেয়েরা বড় হলে শ্বশুর বাড়ি চলে যায় মা, এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চল খাবি। না বাবা, ক্ষুধা নেই। আসলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। শুধু শুধু তুমি ইমাদ আঙ্কেলকে ইনানের নামে নালিশ করতে গিয়েছিলে। হারুন সাহেব ভুরু কুচকে বলে, এ কি বলছিস মা? তুই তো বলেছিলি ও তোকে বিরক্ত করেছে। হ্যাঁ বলেছিলাম বাবা, তাই বলে এত না। আমি চেয়েছিলাম ওর বাবা ওকে পশুর মতো পিটুক। ওর বড় বোন ইতি আপু আমায় বলেছে ওর পিঠ নাকি চামড়ার বেল্ট দিয়ে ফাটিয়ে ফেলেছে আঙ্কেল। এই কারণেই মন খারাপ? হ্যাঁ, ইতি আপু ভীষণ কাঁদছিল, যা দেখে আমার খারাপ লাগছে। তুমি খাও গিয়ে বাবা, আমি একটু একা থাকি। ঠিক আছে, তবে শোনো মা, বয়স তোমার কম, বিয়ের বয়স হয়নি। ইনান ছেলেটা ভালো, ওকে আমি বলেছি ভালো হয়ে যেতে, রোজগার করতে। বাকিটা দেখা যাক, তুমিও বড় হও। কথাটা বলে হারুন সাহেব মিটিমিটি হেসে চলে আসেন সেখান থেকে। তিনি বুঝে গিয়েছেন তার মেয়ের মনে কি চলছে এবং তার মায়ের মতোই হয়েছে। ডাইনিং টেবিলে স্বামী প্লেটে ভাত তুলে দিতে দিতে আমিনা বেগম বললেন, কি গো, গোমরা মুখে বাসায় এলে এখন খেতে বসে দেখছি একা একা হাসছো, কারণ কি? প্রেম আমেনা, প্রেম। তোমার মেয়ে এলাকার বখাটের প্রেমে পড়ে গিয়েছে। হা হা, একদম তোমার মতো কাহিনী। তুমি যেমন আমদয় তোমার বাবাকে দিয়ে আমার বাবার হাতে মার খাইয়ে 2 দিন কেটে কেটে আমার প্রপোজ গ্রহণ করেছিলে, তোমার মেয়ের বেলাও তেমনটাই হয়েছে। কি বলছো এসব? কোথায় তোমার মতো স্কুলের টপার, আর কই ওই ইমাদ ভাইয়ের বখাটে ছেলে? ওর ভবিষ্যৎ তো অন্ধকার। অন্ধকার নয় আমেনা, মেয়েটাকে আমি দেখে রাখবে, তবে কিছু বলবে না। আমি জানি এই মেয়েই পকেটে ইনানকে বড়লোক ইনানে পরিণত করবে, অনেকটা তোমার মতো। থাক, ওসব বলতে হবে না, চুপচাপ খাও। বড় মেয়ের বিয়ে হয়ে গেল, ছোটটারও আজ বাদে কাল বিবাহ দিব, আর তুমি আছো প্রেম কাহিনী নিয়ে। প্রেম এক অমূল্য সম্পদ আমেনা, সবাই পায় না। আর অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। হা হা হা, দাও আর একটু ভাত দাও। বাবা মার কথাগুলো সবই ঘর থেকে শুনতে পাই তানহা। সে অবাক হয়ে সব শুনে মনে মনে প্রশান্তির হাসি দেয় আর ভাবে, ও মাই গড, বাবা তাহলে সব জেনেও চুপ হয়ে আছে? আমি যে ইনানকে ভালোবেসে ফেলেছি তাও বুঝে গেছে। ইস, কি লজ্জা। আজ পাগলটার সাথে মাঠে গিয়ে কথা বলবো, ওকে ভালো বানাতেই হবে। অবশ্য ও খারাপ কই। মনে মনে হাবিজাবি ভাবতে ভাবতে কোলবালিশ জড়িয়ে ধরে গড়াগড়ি করতে থাকে বিছানার উপর। এদিকে ইনান বাজার থেকে বাড়ি ফিরতে রোজিনা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায়। মাকে এমন ছুটে আসতে দেখে ইনান ভুরু কুচকে বলে, কি হলো মা, এত ভোরদের মতো সামনে এসে দাঁড়ালে কেন? কিছু হয়েছে? না বাবা, কিছু হয়নি। তোকে দুপুরবেলা বাসায় ফিরতে দেখে অবাক হচ্ছি। এত পরিবর্তন কিভাবে হলো তোর? পরিবর্তন আর কই হলো, আগের মতোই তো আছি। শূন্য পকেটে বাপের হোটেলে খাই, দোকানে মাল নেই তেমন, শুধু শুধু তোমার স্বামী দোকান খুলে বসে আছে, আর আমাকে আর তোমাকে দিয়ে ভাইয়ের থেকে চাল ডাল চেয়ে আনাচ্ছে। ওসব তোর না জানলেও হবে। আর সবার সময় একই রকমের যায় না।
দিন পরিবর্তন হয়। তুই ঘরে চল, খিচুড়ি রান্না করেছি, খাবি? শরীর ভালো না, ওসব আর খাবো না, তুমি খাও। তুমি জানোই মামারা আমাদের দেখতে পারে না, তুমি খেলে মামিরা খোটা দেয়, দয়া করে ভিক্ষা দেয়, ডাল চাল। তাও ভাবো কেমনে ওসব গলা দিয়ে নামবে আমার। রোজিনা বেগম ছেলের কথাই বেশ রেগে যান। ঠাস ঠাস করে ছেলের গালে থাপ্পড় মেরে গজগজ করতে করতে বলেন, বেয়াদ্দব হয়েছিস, খুব তো এলাকায় বখাটেপনা করিস, রায়হানের চামচামি করে বেড়াস। তো চাচার মামাদের থেকে আমাদের জমি জমা করে উদ্ধার করতে পারিস না? তা পারবি কেন? এটা করতে তো রায়হান হুকুম দেয়নি। মা, তুমি আমায় মারলে। জানোয়ারের বাচ্চা, চুপ! আর একটা কথা বলবি না, মা ডাকবি না আর ওই নোংরা মুখে। তোর শরীরে শক্তি নেই? তোর দাদার থেকে পাওয়া 2 বিঘা জমি তোর চাচারা দখল করে আছে। তোর নানার থেকে পাওয়া আমার 1 বিঘা জমি তোর মামারা ভোগ করছে। ওগুলো বুঝে নিতে পারিস না? মা, তুমি আমায় ভুল বুঝছো, আমি চেয়েছিলাম বুঝে নিতে, কিন্তু বাবা। ইনানের কথা শেষ হওয়ার আগে রোজিনা বেগম চিৎকার করে বলেন, বাবা, বাবা আর বাবা! ওই কাপুরুষের বাচ্চা শুধু পারে ছেলেকে অমানুষের মতো মারতে। ও পুরুষ না হলো হিজড়া। তোকে আমি মা হয়ে আদেশ করছি, তুই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠ বাবা। আমি চাই আমাদের সম্পদ আমাদের কাছে আসুক। ইনানের রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে। দরজার আড়াল থেকে ইনানের এমন অবস্থা দেখে ইতি ছুটে আসে, আতঙ্কিত কণ্ঠে বলতে থাকে, ভাই, ভাই রেগে যাস না মায়ের কথায়। মা, তুমি ইনানকে রাগাচ্ছ কেন? ভাই, ঘরে চল তুই। ইনান বোনের কথা কানে তোলে না, আগুন ঝর্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি বলছো তো মা? আমি কিন্তু এই মুহূর্তে সবকিছু তছনছ করে ফেলবো, যদি না ওরা আমাদের জমি আমাদের না দেয়। দরকার হলে টুকরো টুকরো করবি। আমার আর ইচ্ছে করে না নিজের জমির চাল চেয়ে আনতে। তুই এই মুহূর্তে সব দখলে নিবি, এটা আমার আদেশ। যে তোর কাজে বাধা দিবে খুন করে ফেলবি। ধন্যবাদ মা, অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কসম, আমি তোমার জমি জমা আজই বুঝে নেব, নয়তো সবগুলো টুকরো টুকরো করে কেটে ফেলবো। কথাটা বলে ইনান এক দৌড়ে ঘরে গিয়ে বিছানার নিচ থেকে 3 ফিট লম্বা রামদা বের করে ছুটে যায় বাড়ি থেকে। ইতি ইনানকে থামাতে গেলে রোজিনা বেগম ইতিকে আটকায়। ইনান ছুটছে রাস্তার মধ্যে, হাতে রামদা, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। ইতি দৌড়ে গিয়ে মোবাইল নিয়ে কল করে ইমাদ সাহেবকে। তাকে ইনান আর রোজিনা বেগমের কথাগুলো বলতে তিনি ছুটতে থাকেন ভাইদের বাড়ির দিকে। কিন্তু ততক্ষণে ইনান তুলকালাম ঘটিয়ে ফেলেছে। ইমাদ সাহেবের বড় 2 ভাই তাদের স্ত্রী ছেলেকে মাটিতে ফেলে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এক পর্যায়ে ইনান হুঙ্কার দিয়ে বলে, এই মুহূর্তে তোরা যদি আমার বাবার জমি তোরে আমার হাতে তুলে না দিস, আল্লাহর কসম তোদের টুকরো টুকরো করে ফেলবো। ইনানের এমন রূপ দেখে ইমাদ সাহেবের 2 ভাই হামাগুড়ি দিয়ে ঘর থেকে দলিল নিয়ে এসে ইমাদকে দিয়ে দেয়। ইনান দলিলগুলো নিয়ে বাসা থেকে বের হতে যাবে, অমনি ওর সামনে এসে দাঁড়ায় ইমাদ সাহেব। শান্ত গলায় বলেন, ইয়ান, এসব কি বাবা? এত রাগ ভালো না। লক্ষ্মী বাবা আমার, বাড়ি চল। বাবার দলগুলো রাখো, দাদার দেওয়া জমির এগুলো আমাদের হক। আজ আমি সব উদ্ধার করব। কুকুরগুলোকে বহুদিন খেতে দিয়েছি, আর না। কথাটা বলে ইনান ওর বাবার হাতে জমি দলিল তুলে দিয়ে আবারও রাস্তার মাঝ দিয়ে দৌড়াতে থাকে। বেশি দূর দৌড়াতে হয় না, 2 কিলো দূরেই ওর নানার বাড়ি। সেখানে ইনান ওর মামার নামের শয়তান আর মামিদের পিটিয়ে হাত পা গুড়িয়ে দেয়, চিৎকার করে বলে, কুত্তার দল এই মুহূর্তে আমার মায়ের জমির দলিল বুঝিয়ে দিবে, নয়তো তোদের টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। বাধ্য হয়ে তারা ছুটে গিয়ে জমির দলিল বুঝে দেয়। ইনান একইভাবে দৌড়ে বাসে ফিরে আর দেখে ওর মা রোজিনা বেগম এখন জায়গায় ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। ইনান ধীর পায়ে এগিয়ে এসে ওর মায়ের হাতে জমি দলিল তুলে দিয়ে বলে, নাও মা, তোমার এই বখাটে পুত্র 1 ঘন্টার মধ্যে তোমার হক থেকে দিনের পর দিন বঞ্চিত করে রাখা সম্পদ বুঝে এনেছে। রোজিনা বেগম দলিলগুলো হাতে নিয়ে ছেলে কপালে চুমু দিয়ে বলেন, আমার নেকড়ে পুত্র, তাকে জন্ম দিয়ে আমি গর্ববোধ করছি। ইনান মুচকি হেসে নিজের ঘরে চলে যায়।
একটু পর ইমাদ সাহেব ও বাড়ি ফেরেন, হাতে 2 বিঘা জমি দলিল। রোজিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে তার ছেলের সুরে বলেন, দেখলে তো আমার বখাটে পুত্র কি করতে পারে। কুকুরের মতো 10টা বছর ভাইদের দুয়ারে দুয়ারে ঘুরে যে সম্পদ তুমি উদ্ধার করতে পারোনি, তা সে 1 ঘন্টায় করে দিয়েছে। কিন্তু ইতির মাও তো ওর চাচা আমাদের খুব বাজেভাবে মেরেছে, পুলিশ ওকে ধরতে এলে। চুপ করো তুমি। তোমার মতো কাপুরুষের মুখে এসব কথা মানায়। অন্যর কথা নিজ ছেলেকে পশুর মতো আঘাত করতে পারো, কিন্তু কাজের সময় ভেজা বেড়াল। দলিলগুলো আমার হাতে দিয়ে দোকানে চলে যাও। ইমাদ সাহেব বাধ্য স্বামীর মতো দলিলগুলো দিয়ে চলে যান দোকান খুলতে। এদিকে রোজিনা বেগমও বাজারের দিকে পা বাড়ান, হাতে গুজে রাখা 1000 টাকার নোট। বহুদিন সংসারের খরচ জমিয়ে রাখা টাকা আর ছেলের উপর খুশি হয়ে তিনি তা খরচ করবেন। বহুদিন পর অভাবের সংসারে তিনি রান্না করবেন পোলাও আর গরুর মাংস। ইনানকে ঘরে ঢুকতে দেখে পেছন পেছন ইতিও ঘরে ঢুকতেই দেখতে পাই ইনান হাসছে তার ছেলের হাসি। ইতি এগিয়ে গিয়ে ভাইয়ের হাত থেকে রামদা কেড়ে নিয়ে বিছানায় রেখে বলে ওঠে, এই ভাই, তুই কি পাগল হয়ে গেলি? এমন করে হাসছিস কেন বল? আরে আপু, পাগল হয়নি। মা আমাকে রাগিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে ছোট্ট খাটো মাস্তান ভাবছিল। কিন্তু তিনি তো জানেন না, বাবার কারণে আমি চাচা আর মামাদের দিনের পর দিন কিছু বলিনি। আজ মা বলল বলে সবগুলো এমন মার মেরেছি না, 1 বছর নিজ পায়ে দাঁড়াতে পারবে না। ইতি ভীতু কণ্ঠে বলে ওঠে, ওরা যদি আমাদের উপর প্রতিশোধ নিতে আসে, তখন ওরা বাবা বা তোকে মারলে? আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোদের কিচ্ছু হতে দেবে না আপা। এখন ওসব চিন্তা বাদ, তাই না? শুনতে ভালো লাগে না? আজ থেকে আমার মাকে আর ভাইয়ের বাড়িতে চাল ভিক্ষা দিতে হবে না, বুঝলি? 3 বিঘা 2 ফসলি জমি আমাদের হয়েছে। এই জমিতে ইনশাল্লাহ আমাদের ভালো চলবে। ইনান কথা বলা শেষ করে গামছা হাতে চলে যায় বাথরুমে। ইতি নিজেও কিচেনে গিয়ে আলু কাটতে বসে। ইমাদ সাহেব টিপ টিপ পায়ে নিজের দোকানের সামনে আসতেই রহিম সাহেব ছুটে এসে তার পা জড়িয়ে ধরে হামাও করে কেঁদে ওঠে। ইমাদ সাহেব বেশ অবাক হয়ে বলেন, আরে রহিম ভাই, এটা কি করছো? পা থেকে হাত সরাও, মানুষ দেখছে তো। ভাই ইমাদ, আমার ক্ষমা কইরা দাও। আর আর জীবনে তোমার ছেলেরে কিছু কম না, আমাকে মাফ করে দাও তুমি। আরে কি করছো রহিম ভাই, পা ছাড়ো। না ইবাদ ভাই, আপনি ক্ষমা কইরা দেন, নয়তো আপনার পোলা ইনান সেই দিনের কথা জানতে পারলে আমার টুকরো টুকরো করব। আর আমি পালিয়ে থাকতে পারতেছি না ভাই। আচ্ছা আচ্ছা, আমি ইহানকে বলে দিব, এরপর পা থেকে উঠো রহিম ভাই। রহিম সাহেব ইমাদ সাহেবের পা ছেড়ে দিয়ে এক দৌড়ে পালিয়ে যায়। ইমাদ সাহেব নিজেও দোকান খুলে মনমরা হয়ে দোকানের বাকির খাতা খুলে বসে। পূর্ণ 2,45,000 টাকা বাকি, ব্যবসার মূলধন নেই। এত টাকা বাকি দিয়ে তিনি আজ পথের ফকির। জাঁকজমকপূর্ণ দোকান আজ ফাঁকা। চিন্তায় মাথা নুয়ে পড়ে তার। এমন সময় কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। অনুভব করার মাথা তুলে তাকান তার স্ত্রীকে দেখে হাসি মুখে বলে, কি গো বউ, তুমি হঠাৎ বাজারে কিছু লাগবে বাড়ির জন্য? তোমাকে আমি কি আনতে বলবো বলো? সেই মুখ কি আমার আছে? কতগুলো টাকা বাকি দিয়ে দোকান ফাঁকা, বিক্রি নাই। টাকা পাবে কই? এই মাসের দোকান ভাড়া বাকি, শুনেছি দোকান বিক্রি করে দিবে 2 লাখ টাকায়। এদিকে আমি লোকের কাছে পাবো 2,45,000 টাকা। শরীর আমার চলছে না রোজিনা। রোজিনা বেগম স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, 10 মিনিট অপেক্ষা করো। ইনান আর ওর বন্ধুদের আমি পাঠাচ্ছি। 1 ঘন্টার মধ্যে ওরা সব টাকা তুলে দিবে। ইমাদ সাহেব মুখ কাচুমাচু করে বলেন, আবারও এর মধ্যে রিয়ানকে টানছে রোজিনা? এমনিতেই ওর মাথা গরম, এখানেও হাঙ্গামা করলে। তুমি আর যাই বলো, আর সহ্য করব না আমি। তুমি সবার কাছে বেড়াল, নিজের টাকা চাইতে লজ্জা পাও, আর ছেলেকে ঠিকই মারতে পারো। এসব বাদ, 1 ঘন্টার মধ্যে টাকা তুলবই আমি। আর শুনো, টাকা তোলা হলে বাসায় এসো, তোমার পছন্দের পোলাও আর মাংস রান্না করব। ইমাদ সাহেব বাবার তো কণ্ঠে বলেন, এসব কিনতে তো টাকা লাগবে
রোজিনা, তুমি টাকা পেলে কোথায়? মোরগ বিক্রি করেছিলাম 2টা 1000 টাকায়। ওসব রাখো, হিসেবের কথা গুছিয়ে নাও। ছেলেকে পাঠাচ্ছি। পাগলটাকে আগে বললেই সবগুলো সাইজ করে ফেলতো। বাজার থেকে বাড়ি ফিরেই রোজিনা বেগম ছেলেকে ডাকেন। বাবা ইনান, কই গেলি? হ্যাঁ মা বলো। আমাকে জিজ্ঞেস করেছিলি না দোকানে মাল নেই কেন? তোর বাবা দয়ালু সেজে বাকিতে জিনিস বিক্রি করেছিল। 2,45,000 টাকা পাওনা কেউ দেয় না 1 বছর ধরে। তোর বাবাও চায় না, শুধু চাতক পাখির মতো পাওনাদারদের দিকে চেয়ে থাকেন। আমি কি করব এখন? বিছানার নিচ থেকে দাঁড়িয়ে বেরিয়ে যা। রাফিদেরও সাথে নিয়ে সব বাকি 1 ঘন্টার মধ্যে নাম দেখে দেখে তুলে আনবি। জো হুকুম মেরি মা। কথাটা বলে ইনান দাহাতে আবারও ছুটে আসে বাজারে, সাথে রাফিও চলে আসে। পুরো 30 জনের একটা গ্রুপ, সবার হাতে রামদা। ইনান এগিয়ে ওর বাবার হাত থেকে খাতাটা নিয়ে এক একে নাম ডাকতে শুরু করে। পুরো বাজারের খুচরা দোকানগুলোই ছিল ইমাদ সাহেবের বড় ক্রেতা। ইনান আর ওর দল বল সবগুলো দোকান থেকে 1 ঘন্টার মধ্যে তুলে ফেলে 2,44,000 টাকা। সবগুলো টাকা ওর বাবার হাতে দিয়ে বলে, বখাটা ছেলে থাকার অনেক সুবিধা। বাবা যাই হোক, দোকানটা কিনে নাও, বাকি টাকা দিয়ে মাল কিনবে। এখন চলো, মা যেতে বলেছে খেতে। ইমাদ সাহেব অশ্রুসিক্ত চাহনিতে ছেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ চল বাবা, ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। বহুদিন পর বাবা ছেলে আর মেয়ের পাতে গরুর মাংস তুলে দিতে পেরে রোজিনা বেগমের চোখে খুশির বন্যা বইছে। মুক্ত ঝানো হাসি দিয়ে স্বামী সন্তানদের পাতে তরকারি তুলে দিতে দিতে বলেন, কি গো ইতির বাবা, সব টাকা তুলতে পেরেছো? ইমাদ সাহেব প্রশান্তির হাসি দিয়ে বলেন, হ্যাঁ রেজিনা, আর দোকানও কিনলাম 1,50,000 দিয়ে। বাকি 1 লাখ টাকা দিয়ে দোকানে মাল তুলবো। তোমার আর ভাইদের বাড়ি যেতে হবে না। আমি যাবও না, জমি তো নিজের হয়ে গিয়েছে। নিজেরাই চাষ করব আর ধান কেটে সোজা বাসায় আনবো। ইতিমা, মাংস নে। না মা, অনেকগুলো খেয়েছি, এখন তুমি খাও। কিরে ভাই, তুই কি আর মাংস নিবি? না আপু, আর লাগবে না, তুই নিজের মতো খা। এদিকে কাউন্সিলর রায়হান সাহেব ছেলে রাফির দিকে বেশ খানিকক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে বলেন, এই জানোয়ার, তুই নাকি আবারও গা দিয়ে বাজারে মাস্তানি করতে গিয়েছিলি? মাস্তানি না, বাবা কিছু কুকুরের বাচ্চার থেকে ইমাদ আঙ্কেলের পাওনা টাকা তুলে দিতে গিয়েছিলাম। জানোই তো ইমাদ আঙ্কেল কতটা বিপদে পড়েছিলেন। শুনলাম ইনানের চাচা মামাদেরকেও ভীষণ মেরেছে জমির বুঝ পেতে। সবই যখন জানো তখন শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? ইনান সহজে রাগে না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বলেই তো এই সবগুলো টাইট দিয়ে দিয়েছে। বেশ করে শোন, ইনানকে আমেরিকা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ওর পুলিশ কেস থাকাই হবে না। আপাতত দুবাই পাঠাবো, তুই কি বলিস? যেহেতু ও বিদেশে যাবেই, দেখো রাজি হলে পাঠাও, তবে ভালো জায়গায় পাঠাবে। ওকে ডেকে নিয়ে আসিস, কথা আছে। সামনেই ভোট, ওকে শান্ত করে রাখতে হবে, বুঝেছিস? বুঝেছি বাবা। আসলে ইনানকে চিনোই, বিনা কারণে কাউকে কিচ্ছু বলে না। ঠিক আছে যা, আমি পুলিশকে বলে দিব। কেউ মামলা করতে গেলে যেন ওদেরকে জেলে ভরে বিচার করতে নেয়। ধন্যবাদ বাবা। কথাটা বলে রাফি মোটরসাইকেল নিয়ে ছুটে আসে ইনানদের বাড়িতে। পাশাপাশি বসে আছে ইনান আর রাফি। বয়সে দুজনের মধ্যে 5 বছরের পার্থক্য হলো। ওরা দুজন একে অপরের প্রাণ। অনেকক্ষণ ধরে রাফি চুপ করে বসে থাকায় ইনান বলে ওঠে, কিরে, এভাবে চুপচাপ বসে থাকলে হবে? কি বলতেছিস বল। তুই কি সত্যি আমাকে ছেড়ে বিদেশ পাড়ি দিবি বন্ধু? না হলে কি করবো দেশে? তুই তো কাউন্সিলরের ছেলে, কাউন্সিলর হবে। আমি মুদির দোকান নিয়েই থাকতে পারবো না। আমি কাউন্সিলর হব না বন্ধু, তোকে ওই পদে ভোটে দাঁড় করাবো, তবুও বিদেশে যাস না প্লিজ। অনুরোধ করবি না রাফি, সিদ্ধান্ত আমি নিয়ে দিয়েছি। একটা মাত্র বোনের বিয়ে দিতে হবে। বাবার দোকানে আবারও লোকজন বাকি খেয়ে শেষ করে দেবে, তখন পরিবার চলবে কি করে? কিন্তু আর টিন্তুর কোনো কিছু নেই। জানি আজ 2 বছর পর বাড়িতে গরুর মাংস আর পোলাও রান্না করেছিল মা। খুব আয়েস করে খেলাম, আর বুঝলাম টাকা থাকলে রোজই খেতে পারবো। তোর বাবা তো ওই সিঙ্গারা সমুচা 1 ঢোকে মেজো খাইয়ে দিয়ে পাঠাতো। আর নয় ওসব, এখন টাকা কামাতে হবে।
রাফি বেশ লজ্জা পায় ইনানের কথায়, পাবেই বা না কেন। রাফির বয়স 21 চলো, ও নিজের পকেটেও একটা পয়সা নেই। ওর বাপের কাছে সব টাকা পয়সা, সারাদিন শূন্য পকেটে ঘুরতে হয়। খানিকক্ষণ ভাবনার পর রাফি বলে, আমার বাবার বদনাম করছিস দেখে রাগ করব না, আসলেই সত্যি বলেছিস। যাই হোক, আমেরিকা তোর যাওয়া হবে না রে, পুলিশ কেস আছে তোর নামে। আপাতত দুবাই পাঠাবে বাবা, এরপর সেখান থেকে আল্লাহ চাইলে আমেরিকা। আলহামদুলিল্লাহ, আমেরিকা না হোক দুবাই হলেও চলবে। তুই আঙ্কেলকে বলে দিবি আমি রাজি। ঠিক বলেছে, আমি আজ চলি। ডকুমেন্ট রেডি রাখিস, দরকার হবে। হাসালি, আমার আমার আবার ডকুমেন্ট ওসব কোনো কিছুই নেই, খালি পাসপোর্ট আর জেএসসির সার্টিফিকেট। ঠিক আছে তাহলে। রাফি বাইক নিয়ে চলে যায়। অমনিতেই ভাইয়ের পাশে এসে বসে বলে, ইনান ভাই, তুই কি সত্যি বিদেশ চলে যেতে চাস? হ্যাঁ, না হলে তোর বিয়ের খরচ দেবো কি করে রে আপু? এখন তো ছেলে পরিবারকে দুহাত ভরে না দিলে কথা শোনায়। কি যে বলিস ভাই, তোর বোন আমি, শুনলে কারো সাহস আছে আমার কথা শোনানোর? যাই হোক, আমার ভাইয়া বড় কবে থেকে হলো? আমার বিয়ে চিন্তা করছিস যে? করতে তো হবে আপু, ছোট হই তাতে কি, তোর একমাত্র ভাই যে আমি। আর ওই হারুন চাচাও আমাকে বলল টাকা কামাতে, না হলে বিয়ে দিবে না তার মেয়ের সাথে। তো তোর প্রেমিকা কি তোকে ভালোবাসে বলেছে? হ্যাঁ আপু, আজ স্কুল থেকে যাওয়ার সময় বলেছে সে আমায় ভালোবাসে। তাহলে একটা কাজ কর, টুক করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নে, তাহলেই তো হয়। না হয় না আপু, বাবা মদয়ের অনুপস্থিতিতে কোনোভাবেই বিয়ে হয় না। আর আমার বাড়িতে ছোট বোন আছে, সে যদি পালিয়ে যায় তাহলে কি রাগ হবে না? আচ্ছা আচ্ছা, বুঝেছি তোর ব্যাপার। বয়স কম হলেও তুই দেখি আমার চেয়েও বড় হয়ে গেছিস। যাই হোক, কেমন খেলি আজ দুপুরে? অনেক ভালো আপু, আশা করি আগামীতেও রোজ এমন খাবার তোকে খাওয়াতে পারবো। এখন যা তো আপু, আমি বের হবো। হ্যাঁ, তোর বের হওয়া মানে তো ওই খেলার মাঠে যাওয়া। আজ তো আর লুকিয়ে দেখতে হবে না, চুটিয়ে গল্প করবি বুঝি? ইনান বেশ লজ্জা পায় বোনের কথা শুনে। ইতেও ভাইয়ের লজ্জারাঙ্গা মুখ দেখে খিলখিল করে হেসে চলে যায়। ইনানও বের হয় বাড়ি থেকে। এদিকে হারুন সাহেব চিন্তিত ভঙ্গিতে বসে আছে সোফায়, তার পাশেই আমিনা বেগম আর তানহা। হারুন সাহেব বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলেন, না, এই বগাটের জীবনও ভালো হবে না আমি না। আজ আবার রামদানিয়ে নিজের চাচা মামাদের পিটিয়েছে। কার কথা বলছো তানিয়ার বাবা? কার আবার? ইনানের কথা বলছি। লোকমুখে শুনলাম বাবা আর মায়ের জমি চাচা মামাদের থেকে উদ্ধার করতেই নাকি সে এমন করেছিল। খুব বাজেভাবে মেরেছে সবগুলো। তাহলে তো ভালোই করেছে। ভাই বোনদের জমি ভোগ করলে তো এমনই হবে। আর তুমিও তো ফুপির জমি দখল করে রেখেছো, ওইগুলো বুঝিয়ে দিচ্ছ না কেন? মেয়ের কথাই হারুন সাহেব চুপসে যান। তানহা আবারও বলে, ওইগুলো ফিরিয়ে দাও বাবা ফুপিদের, নয়তো কোনো একদিন তোমার ভাগিনারাও অমন ভয়ঙ্কর হয়ে আসবে মায়ের সম্পদ বুঝে নিতে। কথাটা বলে তানহা বাসা থেকে বেরিয়ে যায়। হারুন সাহেব ও স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, কি গো, মেয়ে যা বললো তা কি করব? বসিয়ে দিব আমার বোনের জায়গা? কারো হক মেরে রেখে কেউ জান্নাতে যাবে না তানিয়ার বাবা। তোমাকে বহুদিন ধরে বলছি, তুমি তো কানেই তোলো না। এখনো অন্তত বুঝিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি বোনের বাড়ি গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। তুমিও চলো আমার সঙ্গে। খেলার মাঠের এক কোণেই বসে আছে ইনান আর তানহা। ইনান বেশ ইতস্তত করে তানহার হাতটা চেপে ধরে বলে, এই তানহা শুনছো, এটা কথা বলার ছিল। বলো, শুনছি। তুমি তো আমায় বললে ভালো হয়ে যেতে, আমিও ভালো হতে আর টাকা রোজগার করতে দুবাই চলে যাচ্ছি। তুমি আমার অনুপস্থিতিতে আর কারো হবে না তো? আমি আর কারোর হওয়ার জন্য তোমাকে আমার এ মন দেইনি না, আজীবন তোমারই রব আমি। চাইলে তুমি আমাকে এখনই বিয়ে করে রেখে যেতে পারো। না তানহা, আমি দেশে ফিরে তবেই তোমাকে বিবাহ করব। তাহলে আমি তোমার অপেক্ষায় রব প্রিয়। আরেকটা কথা, একটু জড়িয়ে ধরবো তোমায়, খুব ইচ্ছা করছে। ওরে পাগল আমার, এসো জড়িয়ে ধরো। কথাটা বলে তানহা দুহাত প্রসারিত করে দেয়। ইনানও দুহাত বাড়িয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে তানহাকে। রাত 8টা।
মুখোমুখি বসে আছে রায়হান সাহেব আর ইনান। রায়হান সাহেবের হাতে পাসপোর্ট, ভিসা আর প্লেনের টিকিট, যা ইনানের হাতে তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, ইনান, তোমার পাসপোর্ট, ভিসা আর প্লেনের টিকিট বুঝে দিলাম। আমার খরচ হয়েছে 3,60,000 টাকা। বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে আমার টাকাগুলো ফিরিয়ে দেবে। ইনানও বেশ গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমার সাথে 3 বছর বিনা পারিশ্রমিকে খেটেছি, কাজ করে দিয়েছি। সেটা পারিশ্রমিক হয় 6 লাখ টাকা। সেই টাকাটাও তুমি আমার হাতে বুঝিয়ে দাও। ইনানের কাঙ্ক্ষিত এমন কথাই থতমত খেয়ে যায় রায়হান সাহেব। খানিকক্ষণ চুপ করে থেকে বলেন, ইনান, তুই তো আমার ছেলের বন্ধু হয়ে কাজ করেছিস, আমাকে আঙ্কেল ডাকিস, তাহলে ওই টাকা চাচ্ছিস কেন? তুমি তো আমার দ্বিতীয় ছেলে বলে ডাকো, তাহলে এই 3,60,000 টাকা চাচ্ছ কেন? আমি না তোমার ছেলের মতো? বাবার বন্ধুর কথা শুনে রাফি বলে ওঠে, ইনান বন্ধু, তুই টাকাটা ফিরিয়ে দিস রে। আমি বলছি তুই ওই টাকা ফিরিয়ে দিবি, আল্লাহ তোকে শতগুণ বেশি রোজগার করার বরকত দান করবে। তুই বললি বলে দিবি? হ্যাঁ রায়ান চাচা, তাহলে থাকো বাসায় যায়, চিন্তা করো না। ইনান কখনো কারো 1 পয়সা মেরে খায় না। কথাটা বলে ইনান বেরিয়ে আসে ক্লাব থেকে। অমনি রাফি ওর বাবাকে বলে, বাবা, তুমি এতটা নীচ আমি ভাবতেই পারছি না। এতগুলো বছর কাউন্সিলর থেকে তো নিজের পকেটে 2 হাতে টাকা ঢুকিয়েছ, তাহলে যার জন্য এত বছর কাউন্সিলর ছিলে তাকে কয়টা টাকা দিয়ে আমি ফেরত চাও কেন? রায়হান সাহেব ছেলে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, বেয়াদব হয়ে গেছিস তুই, বাবার উপর কথা বলিস। আমার টাকা আমি চাইবই, আর ওই ইনানের মতো কুত্তা বহুত পাওয়া, তেমনি তোর মতো কুলাঙ্গার সন্তানও বহুত পাবো। দূর হয়ে যা সামনে থেকে। রাফি গালে হাত দিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, ধন্যবাদ তোর চরিত্র দেখিয়ে দেওয়ায়। পড়াশোনা ছেড়ে এই রাজনীতিতে এসে 21 বছর বয়সেও শূন্য পকেটে থেকেছি। আর নয়, তুই আমার বাবা হলো তোর সঙ্গ ত্যাগ করলাম। আমি দেখব তুই আমাদের ছাড়া চেয়ারম্যান হোস কেমনে। তোর বাড়িও আমি ত্যাগ করলাম। কথাটা বলে রাফি বেরিয়ে যায় ক্লাব থেকে। রায়হান সাহেব চুপচাপ বসে থেকে হঠাৎ জোরে টেবিলের উপর ঘুষি মেরে বিড়বিড় করে বলে, সবগুলো চলে যাচ্ছে। যা, তোদের মতো চামচা আমি বহুত পাবো। দরকার হলে এখান থেকে টাকা ঢালতে শুরু করব, তোদের দেখিয়ে দেব আমি চেয়ারম্যান হয়েছি। ইনান বাড়ি ফিরে রাত 9টায়। ছেলেকে বাসায় ফিরতে দেখে রোজিনা বেগম এগিয়ে এসে হাসি মুখে বলেন, কি রে বাবা, আজ আবার এত রাত করে ফিরলি কেন? আজ তাও রাত করে ফিরেছে মা, কয়েকদিন পর তো আর বাসায় ফিরবে না। মানে? ইনান হাতের পাসপোর্ট দেখিয়ে বলে, 19 তারিখ আমার দুবাইয়ের ফ্লাইট। আমি প্রবাসী হতে চলেছি, ঘরে ফিরবো না বহু বছর। রোজিনা বেগম চুপচাপ ফিরে যায় ঘরে। ইনানও বেশি কথা না বাড়ি ঘরে ঢুকে সব কিছু গোছগাছ করে নিতে থাকে। রাত 10টায় ইমাদ সাহেব বাসায় ফিরে রোজিনা বেগম তাকে নিয়ে ইনানের ঘরে আসেন। ইমাদ সাহেব ছেলের দিকে তাকিয়ে ফ্যাকাশে কণ্ঠে বলেন, ইহান বাবা, শুনলাম তুই দুবাই চলে যাচ্ছিস। হ্যাঁ, বহুদিন তো ঘরে থাকলাম, এখন আর ঘরে থাকলে জীবন চলবে না। বোনের বিয়ে দিতে হবে, টাকার দরকার। তোমার টাকা তোমার মতো হাবলা মুদির দোকানদারকে দিয়ে তা ব্যবস্থা হবে না। ইমাদ সাহেব ছেলের খোটা দেওয়া শুনে দমে যান নীরবে। ছেলের ঘর থেকে বেরিয়ে চলে যান। রোজিনা বেগম কিছু বলতে যাবেন, তার আগেই ইনান বলে, চুপচাপ ঘরে ফিরে যাও মা, তোমাদের স্বামী স্ত্রীকে আমি মোটেও অপছন্দ করি না। দুটো হলে জাত ছ্যাঁচড়া, আমরা দূর হয়ে যাও চোখের সামনে থেকে। রোজিনা বেগমও চুপচাপ চলে যান। এবার ঘরে প্রবেশ করে ইতি। ইনান ইতিকে দেখে কিছু বলতে যাবে, তার আগে ইতি ইনানকে পাশ কাটিয়ে ওর লাগেজে কাপড় গুছিয়ে তুলে দিতে দিতে বলে, আমি তোকে আটকাতে আসিনি, তোর অনেক সময় পড়ে আছে, জীবনে অনেক কিছু করতে টাকা দরকার, তানহাকে পেতে গেলেও কাজ করতে হবে। তোর বিয়েই দিতে হবে রে আপু, আমি ভাই হিসেবে তোকে খালি হাত বিয়ে কখনোই দিব না, 2 হাত ভরিয়ে দিব তোকে। ইতি কাপড় গোছানো বাদ দিয়ে ইনানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে ওঠে, অনেকক্ষণ ধরে বলছিস আমার বিয়ে দিবি, আমাকে কি তুই তাড়িয়ে দিতে চাস? আমি পড়াশোনা করব। ইস, এত জোরে মারলি আপু। যাই হোক, ব্যথা লাগেনি। শোন, তুই মন দিয়ে পড়ালেখা করবি, আমি আছি তোর পাশে। এই তো ভাইয়ের মতো কথা বলেছিস, যা তানহার সাথে কথা বলে আয়। ওর বাবা মারবে না। তানহা তোকে ভালোবাসে পাগল, ও কি ওর বাবাকে তোর গায়ে হাত তুলতে দেবে?
বুঝিস না? অত বুঝে কি করব? তুই তো আসিসই, হয় বুঝিয়ে দিতে। যা ভাগ এখান থেকে, পাগল। ইনান এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসে তানহাদের বাড়িতে। দরজায় নক করতে তানহার আম্মু গেট খুলে দিয়ে ইনানকে দেখে বলে, আরে আমার কিউট হবু জামাইটা এত রাতে এখানে কি করে? না মানে চাচি, আমি 19 তারিখ দুবাই চলে যাব, তাই তোমার মেয়ের সাথে একটু কথা বলতে আসলাম। ওকে একটু ডাকুন না প্লিজ। ঘরে চল, তোর হবু শ্বশুরকেও বলে যা, নয়তো দেখবি কখন বিয়ে দিয়ে দেয়। ও কাজের কথা ভুলেও মুখে এনো না চাচি, নয়তো তোমার স্বামীকে আর পাবে না। চলো ঘরে। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে ইনান, তানহা, হারুন সাহেব আর আমিনা বেগম। সবার আগে হারুন সাহেব বলেন, শুনলাম তুই নাকি তোর চাষা মামাদের পিটিয়েছিস, আবারও গুন্ডামি শুরু করলি। কেন বেরিয়েছি সেটাও তুমি জানো, আর সেই ভয়ে নিজের বোনকেও নাকি তার জমি বুঝিয়ে দিতে এসেছ। এসো শুনলাম। হারুন সাহেব বিষম খেয়ে বলেন, কে বললো তোকে এসব? আমি বলেছি বাবা। যাই হোক, ওই ইনান, তুমি নাকি দুবাই চলে যাচ্ছ। দুবাই গেলে আমায় বিয়ে কে করবে শুনি? ইনান কিছু বলতে যাবে অমনি আমিনা বেগম স্বামীর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তানিয়ার বাবা, এখান থেকে চলো। এই বাচ্চাদের কথার মাঝে থাকলে লজ্জায় শেষ হয়ে যাব আমরা। মেয়ে বলে কি না 15 বছরে বিয়ে করবে। তারা দুজন চলে যেতেই ইনান উঠে গিয়ে তানহার পাশে বসে ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তা না, আমি তোমাকে বিয়ে করবো বলেই যাচ্ছি। তুমি আমার আমানত, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, চোখ তুলেও তাকাবে না। তুমি আমার আছো, আমার থাকবে সারা জীবন, চিরজীবন। কবে ফিরবে তুমি? বলতে পারি না, তবে ইতি আপুর বিয়েতে ফিরবই। তারপর তোমাকে আমার ঘরে তুলবো। ঠিক আছে জনাব, তোমার অপেক্ষায় রইব আমি। ইনান চারিদিকে একবার তাকিয়ে চুপ করে তানহার কপালে চুমু দিয়ে বলে, থাকো পাখি, আসছি। এসো। ইনান বেরিয়ে আসে তানহাদের বাড়ি থেকে। শরীরটা হালকা বোধ করছে, মনটা ফুরফুরে। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বাড়ির সামনে রাফিকে দেখে ইনান পেছন থেকে ওর কাঁধে হাত রাখতেই রাফি শিউরে ওঠে। পেছন ফিরে ইনানকে দেখে বলে, ধুর বেটা, ভয় পাইয়ে দিয়েছিস। যাই হোক, এত রাতে এখানে কি করছিস? বাসা যাসনি তুই? না, আজ থেকে আমি ভার্সিটির হোস্টেলে থাকবো, তাই তোকে বলতে এলাম বাসায় যাবি না, আর ওই শালা রায়হানের বাড়িতেও যাবি। কি বলিস রে, বাপের নামও দেখি বলছিস। ওসব ছাড়, ওই শালা হলো ভণ্ড মুখোশধারী। যাই হোক, বিদেশে গিয়ে ভুলিস না, আমি আবারও ভার্সিটিতে যাওয়া শুরু করছি। দেখা হবে না আর। ভালো থাকিস। ভালো থাকবে বন্ধু। এয়ারপোর্টে তুলে দিতে যাব, চিন্তা করিস না। আসি। কথাটা বলে চলে যায় রাফি। ইনানও ঘরে ঢুকে লম্বা একটা ঘুম দেয়। স্বাধীন চাচা মামাদের পিটিয়ে শরীরটা বেশ ব্যথা হয়ে গিয়েছে। দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। আজ 19 তারিখ, ভোর 3টায় ইনান সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়। ইতি ইনানকে জড়িয়ে ধরে রাখে। বেশ কিছুক্ষণ পর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাই সাবধানে থাকবি, ওখানে রাগ করবি না, চুপচাপ কাজ করে যাবি, কোনো খারাপ কাজে জড়াবি না। আচ্ছা আপু, বাবা মা কই, দেখছি না যে? ওরা তোর সামনে আসবে না, তুই যা ভাই। রাফি গাড়িতে বসে আছে। ঠিক আছে আপু, আসি, ভালো থাকিস। আর কেউ যদি তোদের কিছু বলে আমায় বলবি, কলেজে ছিঁড়ে ফেলবো। কথাটা বলে দ্রুত গাড়িতে উঠে পড়ে। রাফি ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে বলে। ইনান চলে যেতেই হাওয়া করে কেঁদে ওঠে ইতি। এতটা সময় কান্না আটকে রাখলেও ভাই চলে যেতেই নিজেকে আর সামলাতে পারেনি। মেয়ের কান্না শুনে রোজিনা বেগম আর ইমাদ সাহেবও ঘর থেকে বেরিয়ে আসেন। তাদের চোখেও পানি। এতটা সময় তারাও যে ঘরে বসে কাঁদছিল। ছেলের সামনে আসেনি যেন ইনান কেঁদে না ফেলে। মেয়েকে বুকের মাঝে আগলে নিয়ে রোজিনা বেগম নীরবে চোখের পানি ফেলে। আর ইমাদ সাহেব চুপচাপ সোফায় গিয়ে বসেন, মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকেন। কেন তিনি এতটা সহজ সরল হতে গেলেন, যার জন্য তার ছেলেটা তাদের ছেড়ে দূর প্রবাসে চলে গেল। তীরবেগে ছুটে চলেছে গাড়ি। ইনানের চোখ জল ঝলঝল করছে পানিতে। রাফিও বন্ধুকে আগলে রেখেছে বুকের মাঝে, ওরও চোখে পানি। এয়ারপোর্টে পৌঁছে যায় সকাল 7টায়। ইনান গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে কাউন্টারের সামনে যাবে, অমনি রাফি ইনানকে থামিয়ে দিয়ে হাতে তুলে দেয় 4টা দুবাই 500 দেড়হামের নোট।
ইনান কিছু বলতে যাবে অমনি রাফি বলে, কনস্ট্রাকশনের কাজে যোগ দিচ্ছিস তুই? এই টাকা রাখ, মন দিয়ে কাজ করবি। এই টাকা খরচ করবি না। 1 বছর পর এটাই হবে তোর নতুন পরিচয়ের মূল ভিত্তি। ইনান হুট করে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে। রাফিও নিজের ছোট ভাইয়ের মতো কলিজার বন্ধুকে জড়িয়ে ধরে রাখে। খানিকক্ষণ পর রাফি ইনানকে বিদায় দেয়। ইনান এয়ারপোর্টে ঢুকতেই রাফি ফিরে যেতে গাড়ির মাঝে বসে। টানা 4 ঘন্টা প্লেনে থাকার পর দুবাই এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। 2 বাংলাদেশি শ্রমিক ওকে রিসিভ করে নিয়ে যায় ক্যাম্পে। আকামা করে দেয় 10 বছরের সেদিনই। আকামার জন্য রায়হান সাহেব নাকি 6000 দিরহাম দিয়েছিল কনস্ট্রাকশনের মালিককে। ইনান আকামা পেয়ে সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। সবার সাথে পরিচিত হয়, কাজে যোগ দেয়। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে রাতে ক্যাম্পে ফিরে আর রান্না করতে ইচ্ছে করে না ওর। না খেয়ে ঘুমিয়ে পড়ে। যা চোখ এড়ায় না ওর রুমমেট আবিদের। সে ডেকে তুলে ইনানকে ছোট ভাইয়ের মতো নিজ হাতে খাইয়ে দেয় আর বলে, শোন ছোট ভাই, এভাবে ছোটদের মধ্যে কাজ করে টোসে না খেয়ে ঘুমালে হবে না। আজ আমিও তোকে খাইয়ে দিলাম, কাল তোকে নিজ হাতে খেতে হবে। জি ভাইয়া। এখানে তোকে টিকে থাকতে হলে ভাষা শিখতে হবে। রোজ রাতে আমি ভাষা শিখিয়ে দিব, আর 2 জন একসাথে খাবো। তোকে টাকা দিতে হবে না। ভাই টাকা কেন দিব না? আমরা ভাগাভাগি করে খাবো। দেশে তোমার পরিবার আছে না? ইনানের কথা শুনে আবিদ তাচ্ছিলের হাসি দেয় আর বলে, পরিবার সে আমার নেই রে ভাই। বাড়িতে বাবা মা তার আদরের 2 ছেলে মেয়েকে নিয়ে সুখেই আছে আমার টাকায়। শুধু আমি সুখে নেই। বয়স 27 হয়ে গেল, তোর সমান থাকতে এসেছে। দেশে যেতে পারিনি। শুনেছি ছোট ভাইকে আমার টাকায় বিয়ে দিয়েছে। এখন ওর বউকেও পালিয়ে আমি হয়তো বাকি জীবন এখানে কাটিয়ে দিতে হবে। তোমায় দেশে যেতে বলেনি? না, যেতে চেয়েছি বহুবার। তারা বলে তাহলে আমাকে দুবাই পাঠাতে যে খরচ হয়েছে তা নাকি এখনো শোধ হয়নি। জীবনও শোধ হবে না রে ভাই, জীবনও না। কথাগুলো বলে কেঁদে ফেলে আবিদ। ইনান নিজের হাত দিয়ে আবিদের চোখের পানি মুছে দিয়ে বলে, আবিদ ভাই নিজের জন্য বাঁচো। বলি দেশে যাও, বিয়ে করো, পারলে বউকে নিয়ে দুবাই চলে এসো। টাকা নেই হাতে দেশে যাওয়ার। ভাবছি আর 1 বছর পর যাব। সব হিসাব নিব আমি। তারপর একটা বিয়ে করব, এতিম কোনো মেয়েকে। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে আজ একটানা 12 বছর প্রবাস নামে জেলে বন্দি। যাই হোক, তুই খা, আমি ঘুমাতে যাই, সকালে কাজ আসে রে। আবিদ ভাই ঘুমাতে চলে যায়। ইনানও সব কিছু গুছিয়ে ঘুমায়। সকালে যে তারও কাজ আছে। 45 ডিগ্রি রোদের মাঝে কাজ করে বারবার হাঁপিয়ে ওঠে সে। আবিদ ভাই এগিয়ে আসে, পানি দেন, কাজ বুঝিয়ে দেন। ইনানও নিজেকে মানিয়ে নিতে থাকে। দেখতে দেখতে মাস শেষ হয়। হাত আসে 1700 দিরহাম। আবিদ ভাই এগিয়ে আসে, ইনানের মাথায় হাত বুলিয়ে বলেন, কিরে, টাকা নিয়ে বসে থাকলি কেন? বাড়িতে পাঠিয়ে দিয়ে টাকাগুলো। হ্যাঁ ভাই পাঠাবো, তবে তোমার মতো সব নয়। 500 দিরহাম পাঠিয়ে দেবো, বাকিটা জমাবো। এদেশে সেটেল হবো তো। সাবাস, পরিবারের কথা ভেবে আমি ধ্বংস হয়েছি। আর একটা পয়সাও আমি দেই না দেশে। শুনেছি ছোট ভাই বউকে নিয়ে চলে গিয়েছে শ্বশুর বাড়ি, আর বোনের বিয়ের পর জামাইকে নিয়ে বাবার বাড়ি থাকতো। আর আমার টাকায় চিকেন, বিফ, মাটন চিবাতো। এখন টাকা দেই না, পুরোপুরি ভাত আর পেটে তুলতে পারে না বলে ব্যাংকে যার টাকা সোনা দানা ছিল 2 ভাই বোন ভাগ করে নিয়ে সরে পড়েছে। তাহলে তোমার বাবা মা এখন কি করছে? ওরা জাহান্নামে যাক, দেখার ইচ্ছে নেই। তবু শুনেছি ওরা হাত পায়ে এর ওর কাছে, আর আমায় ফোন দিয়ে কান্নাকাটি করে। আমি কথা বলি না, শিক্ষা হোক ওদের। কর্মফল ভাই, সবই কর্মফল। কথা বলার মাঝেই ইনানের ফোনটা কেঁপে ওঠে। ইতি ফোন করেছে। ইনান রিসিভ না করে কেটে দেয় আর নিজেই কল ব্যাক করতেই ওপাশ থেকে বোনের কণ্ঠস্বর ভেসে আসে, ভাই কেমন আছিস তুই? আছি আলহামদুলিল্লাহ। আবু তুই কেমন আছিস? আছে কোনো রকম। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ। আচ্ছা শোনো আপু, তোর ব্যাংক অ্যাকাউন্টে আমি 500 দিরহাম পাঠিয়ে দিয়েছি। ওগুলো উঠিয়ে নিবি। নিজের জন্য, বাবা মায়ের জন্য সুন্দর পোশাক কিনবি। আর হ্যাঁ, বল তোর হবু বউ তানহার জন্য কি কিনবো?
হা হা হা, চিন্তা নেই ভাই। দূর আপু, তুইও না। আচ্ছা ফোন রাখি, খোঁজে যাব। কবে আসবি দেশে? মাত্র 1 মাস হলো, এখনো বহু দেরি। কলটা কেটে দেয় ইনান। আবিদ ভাই বলেন, এমনই হয়, প্রথম প্রথম কথা বলতে ইচ্ছে করে না। যাই হোক, চল খেতে বসে। উটের মাংস কিনে এনেছি আজ। আচ্ছা ভাই, আমি শুনেছি তোমরা এত এত দিরহাম রোজগার করেও নাকি মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে থাকো, কিন্তু কই, আমি তো দেখছি মাংস ভাত খাও। ইনানের কথা শুনে আবিদ ভাই হাসতে হাসতে বলে, হা 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 হা, হ্যাঁ তুই সত্যিই বলেছিস। তোর নতুন প্রবাসীরা বাবা মাকে সব টাকা দিয়ে দিত, কেউ বা আত্মীয় স্বজন বারবার টাকা ধার দিয়ে ফকির হয়ে মাসের শেষে দিনগুলোই মরিচ পোড়া পান্তা ভাত, এমনকি উটের খাওয়ার জন্য ডাস্টবিনের পাশে ঝুলিয়ে রাখা রুটিও খেতে দেখেছি। আমিও খেয়েছি, তবে 2-3 বছর পর তারা সোজা হয়ে গিয়েছে, বুঝতে শিখেছে পরিবার ওদের টাকার ম্যাচিং ভাবে। তারপর থেকে সবাই ভালো খেতে শুরু করে। দেখছিস না এখন কেমন মোটা হয়েছি, আগে তোর মতোই চিকন ছিলাম। এটাই কি ভাই? যাই হোক, রান্না ভালোই করতে পারো, একদম মায়ের হাতের মতো রান্না। দেখতে দেখতে কেটে যায় 1 বছর, 2 বছর, 3 বছর করে কেটে গিয়ে 9টা বছর আগে সে শ্রমিক ইনান আর নেই। 1 বছরের মধ্যে সব কাজ শিখে ফেলে। ভালো ব্যবহার আর কাজের মাধ্যমে স্থানীয়দের পরিচিত হয়। তাদের ছোট ছোট কাজের কন্ট্রাক্ট নিতে থাকে। আস্তে আস্তে লোক বাড়তে থাকে। এক পর্যায়ে রাফির দেওয়া 2000 দিরহাম দিয়ে খুলে ফেলে নিজের কনস্ট্রাকশন কোম্পানি। শেষ 8 বছরের পরিশ্রমে দুবাইয়ের কোটিপতি কনস্ট্রাকশন কোম্পানির মালিক হয়ে যায়। আবিদ ভাইকেও জোর করে দেশে পাঠিয়ে বিবাহ দেয়। 7 বছরের পুত্র সন্তান আছে এখন তার। ইদানিং বোনটা খুব করে বলছে দেশে যেতে। বাধ্য হয়ে আবিদ ভাই আর ভাবির চাপে দেশে আসতে। সেই সাথে নিজের প্রিয়তমাকে দেখতে মনটা ব্যাকুল হয়েছিল ওর। বর্তমান গাড়ি নিয়ে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই বহু সাজে ছুটে আসে একটা কোনা। হ্যাঁ, সে আর কেউ নয়, ইনানের বোন ইতি। ইনান দ্রুত গাড়ি থেকে নেমে বোনকে জড়িয়ে ধরে। দীর্ঘ 9 বছর পর ভাইকে কাছে পেয়ে ইতির বাঁধভাঙ্গা কানে ভারী হয়ে ওঠে চারপাশ। ইনান সান্ত্বনা দিয়ে বাড়ির দিকে তাকায়। ট্রেনের ঘর আর নেই, 3 তলা বিল্ডিং উঠেছে বাড়ির সামনে। 2টো টটোয়া লেটেস্ট মডেলের গাড়ি, সবই কিনে দিয়েছে ইনান। ইতি ভাইকে নিয়ে বাড়ির মধ্যে যেতেই ছুটে আসেন রোজিনা বেগম। ছেলেকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেন পুরো মুখ। ইনান নিজে ওর মায়ের কপালে চুমু দিয়ে বলে, কি গো মা, আজ কাঁদছো কেন? ফিরে এসেছি তো আমি, আজ তো আনন্দের দিন। আমার বড় আপুটা বিয়ে শোনে মরিয়ে। দেখো না, সে বোনটা একদম পরির মতো লাগছে। হয়েছে, আর বলতে হবে না, পিচ্চি ভাই আমার। না 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 না, আমি পিচ্ছি নাই, বয়স আমার এখন 24, একদম তরতাজা যুবক রে আপু। তা তোর জামাইটাকে? ইতি নিমিষেই চুপ হয়ে যায়। রোজিনা বেগম ছেলের হাত ধরে বলে, রাগ করবি না তো বাবা? রাগ করবো মানে? রাগ করার মতো কিছু হলে অবশ্যই করব। তোর বন্ধু রাফি, তোর হবুদুল্লা ভাই, তোর বোন ওই পাগল রাফিকে মানুষ বানিয়ে মস্ত বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, রাজনীতি আর করে না। ইনান এগিয়ে গিয়ে ওর বোনের কাঁধ ঝাঁকিয়ে বলে, কথা কি সত্যি আপু? ইতি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ রে ভাই, ওকে আমি ভীষণ ভালোবাসি, প্লিজ তুই রাগ করিস না। ইনান খিলখিল করে হেসে বলে, রাগ করবো কেন রে আপু? তোকে আরো ধন্যবাদ, রাফিকে ভালো পথে এনেছিস। এমন সময় পেছন থেকে কেউ একজন ইনানের কাঁধে হাত রাখে। কেঁপে ওঠে ইনান। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পাই ওর তরতাজা যুবক বাবা বৃদ্ধ হয়েছে। সেই কালো চুলগুলোই পাক ধরেছে। ইনান এক মুহূর্ত দেরি না করে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ফেলে। ইমাদ সাহেবও বহুদিন পর ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, অনেকটা শিশুর মতো। বাবা ছেলের ভালোবাসা সবসময় সুন্দর। এমন সময় কেউ চিৎকার করে বলে, বর এসেছে, বর এসেছে। ইতির বাবা আর ভাইয়ের দিকে তাকিয়ে এক দৌড়ে রুমে চলে যায়। ইনান ওর বাবাকে নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। রাফি গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে ইনানকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, কিরে কোটিপতি বিজনেসম্যান, কেমন আছিস? জি ইঞ্জিনিয়ার বন্ধু, ও সরি দুলা ভাই, ভালো আছি। তুমি কেমন আছো?
বিয়ের দিন ভালো না থাকতে উপায় আছে। তবে শোন, তোর জন্য সারপ্রাইজ আছে, রেডি থাক। তাই নাকি? যাই হোক, চল বিয়ে করে নে। তুই ভাগ্যবান যে আমার বোনের মতো মেয়ে তুই বধূ হিসেবে পেয়েছিস। আর তোর বোন বুঝি ভাগ্যবান নয়? সে আরো বেশি ভাগ্যবান রে। চল, কাজে এসে গিয়েছে। বোন আর বন্ধুর বিবাহ সম্পূর্ণ হতে ওরা দুজন মিলে ইনানকে ঘিরে ধরে। ইনান ভেজা বিড়ালের মতো ওদের দিকে তাকিয়ে বলে, কিরে, ঘিরে ধরলি কেন আমায়? ইতি ইনানের হাতে পাঞ্জাবি তুলে দিয়ে বলে, বেশি কথা নয় ইনান, নয়তো থাপ্পড় দিব। চুপচাপ পাঞ্জাবিটা পরে নে। ইনান পরে নিয়ে বিয়ের আসরে বসে, যেখানটায় একটু আগে রাফি বসে বিয়ে করেছে, কাজী সাহেব একইভাবে বিয়ে পড়াতে শুরু করে। এমন সময় কাজী সাহেব কনের নাম উচ্চারণ করে। হারুন সাহেবের কন্যা তানহা আক্তারকে 1 লাখ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি থাকলে কবুল বলুন। ইনান এক নিঃশ্বাসে কবুল বলে দেয়। দূর থেকে এগিয়ে আসেন হারুন সাহেব, ইনানকে জড়িয়ে ধরেন, তার চোখে মুখে আনন্দর হাসি। রাত 8টায় বোনকে বিদায় দিয়ে ইনান নিজের ঘরের দিকে পা বাড়ায়। আজ তার বাসর রাত। দীর্ঘ 9 বছর পর নিজের সেই ছোট্ট প্রিয়তমা তানহাকে যুবতী রূপে দেখবে সে। কাঁপা কাঁপা হাতে রুমের দরজা খুলতেই একটা মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে ইনানকে। ইনান চমকে ওঠে, মুহূর্তেই মেয়েটাকে নিজের বুকের মাঝে আগলে নিয়ে বলে, প্রিয়তমা। তানহা জবাব দেয়, বলো প্রিয়। তোকে একটু দেখবো, মুখ থেকে মাথাটা তুলবে প্লিজ। তানহা ইনানের বুক থেকে মাথা তোলে। ইনান কাঁপা কাঁপা হাতে তানহার মাথা থেকে ঘোমটা সরাতেই চমকে ওঠে। এ কি দেখছে সে? তার সেই ছোট্ট তানহা যে আগের চেয়েও সুন্দরী হয়ে উঠেছে। সেই টানা চোখ জোড়ায় চাহনি যে আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে গিয়েছে। ইনান আবারও তানহাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, তানহা প্রিয়তমা, সত্যি কি তুমি আমার স্ত্রী? আমার বিশ্বাস হচ্ছে না এখনো। তানহা ইনানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে ইনানের পেটের উপর আর বলে, আমি আর ছোট নেই যে সারা রাত বুকে জড়িয়ে ধরে রাখবে। আমি আদর চাই, আমার অধিকার আমি বুঝে নিতে চাই। ইনান তানহাকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, নাও না, কে বারণ করছে? তানহা কিছু বলতে ঠোঁট খুলতে নেবে, তার আগেই ইনান 4 ঠোঁট এক করে দিয়ে হারিয়ে যায় সুখের অতল গহ্বরে।